করলেই হবে। কিওয়ার্ড রিসার্চের উপর একটা করতে বলছে, আরেকটা জানি কোনটার উপরে, সমস্যা নাই। আমরা দেখবো তারপরও। আমি তাহলে জিজ্ঞেস করে নিই, তারপর হচ্ছে আপনাকে জানাচ্ছি। তাহলে আমার ধরেন একটু লিংক বিল্ডিং একটা করলেন, কিওয়ার্ড রিসার্চ একটা করলেন। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ফাইনালি জানেন, তাহলে আমি ওই দুইটাই করবো আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর ভাই আমি যেটা বলছিলাম ওটা কি ওকে। খেয়াল আছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা অবশ্যই খেয়াল আছে। ওকে ওটা কোনো বিষয় না, শনিবারে আমি জানাই দিব, জানাই দিলে হচ্ছে রিভিউটা চলে যাবে শনিবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগে রিভিউ হয়তো যাবে, তারপর হয়তো টাকা দিতে হইতে পারে, এরকমই হইতে পারে। 19-20 হইলেও হইতে পারে, বাট সমস্যা নাই, ওটা আপনার আর আমার মধ্যেই থাকবে, সমস্যা নেই। ভাই যেভাবে বলেন আমি ওইভাবেই করবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি আমার বিষয়টা আর নিশ্চিত আমি থাকেন। হচ্ছে কথা বলছিলাম, হ্যাঁ ওইভাবেই কথা বলছিলাম, তো বললো হচ্ছে ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে একটা অনুষ্ঠান হবে, হ্যাঁ। তখন সার্টিফিকেট, ল্যাপটপ আর হচ্ছে ফ্রিল্যান্সার কার্ড, ওরকম একটা বড় অনুষ্ঠান করবে। আচ্ছা তো মনে হয় অনুষ্ঠানে আপনাদের সাথে আমার দেখা হবে, যাই হোক, আচ্ছা, ঠিক আছে। এই আর কি। আহ ঠান্ডায় চোখ মুখ অন্ধকার। ভাই আমার তো গত রাত্রে উঠছেন, হঠাৎ বমি টমি হয়ে সেই বৃষ্টি হ্যাঁ, অবস্থা। কি আপনার? হ্যাঁ, হঠাৎ বমি রাত 4টের দিকে, তাও 3বার হয়েছে। রাত মাই গুডনেস, কি বলেন ভাই? রাত 4টের দিকে সকাল পর্যন্ত, ওই যে এতক্ষণ শুয়ে আইছিলাম, কিছুক্ষণ আগে হচ্ছে ইয়ে ক্লাসের ভিড়টাও তৈরি করতে পারিনি, এসছে জানেন এই অবস্থা হয়েছে। আবার আবার ওই যে কালকে ক্লাস শেষ হয়েছে, হাসপাতালে চলে গেছি ভাই ভাবি। কোনো সমস্যা নাই, আপনি প্যারা নিয়েন, ভাবির প্যারা নিয়েন না ভাই, সমস্যা নেই, আস্তে হ্যাঁ, আস্তে করো। ওই ভাবির ওইখানে গেছি তো কালকে ক্লাস শেষ হওয়ার পরে ভাবির ওইখানে গেছে হাসপাতালে, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তবে ভাই না সমস্যা নেই। আমি অ্যাক্টিভ আছি ইনশাল্লাহ। আমি খুব হার্ডলি ট্রাই করতেছি, আমি মার্কেট প্লেসে ইনকাম করবোই যেভাবেই হোক। ইনশাল্লাহ, এটাই এটাই, আল্লাহ আল্লাহ এই শেষ পর্যন্ত যারা লেগে থাকে তাদেরকে কখনোই নিরাশ করবে না ভাই, এটা একদম সত্যি কথা। আর আরেকটা এটা নিয়ে কোনো টেনশন নাই বা কনসার্ন নেই। আরেকটা জিনিস কিন্তু ভাই জি জি। আপনার প্রতি বিশেষ রিকোয়েস্ট হচ্ছে, যদি কোথাও কোনো সুযোগ থাকে শিক্ষার জন্য এনগেজ করাই দিয়েন, বা কোথাও ইনকামের সোর্স থাকে সেটা একটু বুঝাই দিন। ওকে, হ্যাঁ, একটু বলে অবশ্যই দিন। অবশ্যই। আপনি পাশাপাশি ওয়ার্কআপ জবেও কাজ করতে পারেন, ওটা টুকটাক ছোটখাটো ইনকাম দেয়, বেশি একটা না দিলেও। ওয়ার্কআপ জব, আচ্ছা আচ্ছা। এটার ব্যাপারে তো জানেন, জানেন না? হ্যাঁ হ্যাঁ, জানি ভাই। এই তো, আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আহ, আজকে নাক টাক বন্ধ, ঠান্ডা অন্ধকার সব, দিনের বেলা আজকে সূর্যের আলো মুখে একটা ভালো পড়ে নাই, এটা হচ্ছে মূল কারণ। এমনি আমরা প্রচুর গরমের মধ্যে থাকি, কিন্তু আজকে সূর্যের আলো নাই তো, একদম সবকিছু অন্যরকম হয়ে গেছে। ওকে, আমার একটা জিনিস জানানোর ছিল, জিয়া ভাই মিউট করেন, সেটা হচ্ছে আপনাদের এসিও ক্লার্কে কেউ কিছু না নিলেও আমরা একটা রিভিউ দিয়ে দিব, বাট 2টা রিভিউ নিলেও হয়তো মানে খুবই কম, স্বল্প মূল্যে, একদম $10 2টা 3টা 4টা রিভিউ আপনাদের দিয়ে দিব, আর ওটার জাস্ট যেই সিম্পল খরচটা তার থেকে অনেক কমে বা খুবই স্বল্প একটা ইনসেনটিভে। এটার ব্যাপারে ওই যে পৃথিবী স্যার আছে না, পৃথিবী ভাইয়া, জি সে হচ্ছে আপনাদের হেল্প করবে। তো আপনারা হচ্ছে আপনাদের কাজ আজকে মরেন বাঁচেন যেটাই হন, 2টা গিগ তৈরি করে ফেলা, এসইও ক্লার্কে 2টা গিগ তৈরি করে ফেলা। আমি এসইও ক্লার্কে যাই, আহ, স্ক্রিনটা শেয়ার করে। জি জি, আমি এখনই শেয়ার করতেছি। আর বাকিরা আসে নাই, জিয়া ভাই একটু দেখেন, আচ্ছা, আস্তে আস্তে তাদের একটু ডাকা শুরু করেন। আচ্ছা, আমি সবাইকে নোট দিচ্ছি। ওকে। লিঙ্কটা ফেসবুকে দিয়ে দিন। দেখি, বলো ভাই, ভালো আছেন? হ্যালো। হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো কোন রকম আছি,
ঠান্ডা ঠান্ডা লাগা মানে গরম চেঞ্জ নেই এই অবস্থা। আজকে সূর্যের আলো কম পড়ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধাটা। হ্যাঁ এই যে দেখেন আমার এটা এখন অ্যাক্টিভ দেখাচ্ছে আর ভিউজ 91, সকালে আমি দেখছিলাম 70, এখন দেখছি 91। এটা বুস্ট করছিলাম এর জন্য, হয়তো 24 ঘন্টা একটা করে বুস্ট করতে পারবেন। এটা অটোমেটিক ওরা ফ্রি বুস্টিং করতে দেয় আর সেখান থেকে অটোমেটিক ইয়াটা হইতে থাকে। বাট ভিডিওটা আসলে দেওয়াটা ভালো হয় নাই, ভিডিওর কোয়ালিটিও ভালো ছিল না, মোটামুটি ছিল, আবার থাম্বনেইলটা ভালো হয় নাই। ভিডিওটা দিতে হইতে এরকম ডিরেক্ট এইভাবে থাকতো আর সেখান থেকে আসতো। তো এই হচ্ছে আমার গিগের এক্সট্রাস এই আর কি। আচ্ছা আর এসিও ক্লার্ক, আচ্ছা সবাই আসুক তারপর আমি সবাইকে বলতেছি। আপনাদের জন্য খালি অফার আর অফার, এত অফার। আমরা যখন শিখতাম তখন যদি তাহলে অনেক ভালো। আমরা তো কারো থেকে শিখতেও পাইনি, সব নিজে নিজে দেখা 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 বড় হয়েছে। দেখি ওকে, আজকে আপনাদের ক্লাস নাম্বারটা কত ভাই? আপনার হিসাবে 53। গতকাল না 53 ছিল? না ভাই, গতকাল 52 ছিল। 52? আমি খালি ক্লাস বাড়াইতে পারলেই খুশি। হ্যাঁ আজকে 53ই হবে। আমি খালি ক্লাস বাড়াইতে পারলেই খুশি, যত বাড়াবো তত পেমেন্ট। এই যে হ্যাঁ 52, আমার হিসেবে আজকে 53। আমি ডিসিশন একটা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর ভঙ্গি আর এসইওটা ফ্রি গিভওয়ে, বাট ফুল স্টার ডিজিটাল মার্কেটিংটা সেটাও দিব দেখে। ক্লাস 52 না 53? 53। DM25। আচ্ছা এটা কে দিছে দুইটা থেকে একটা? সজীব বড়ুয়া। আমি একটা বলেছিলাম যেটা যে আপনাদের 3টা ব্যাচ আছে, আমরা আছি সকলের যে ব্যাচটা আছে, 2টা বা 3টা ব্যাচ একসাথে মিলে একটা গ্রুপ করলে আমাদের খুব ভালো হতো। বাট ওই গ্রুপগুলো পরে অ্যাক্টিভ থাকে না ভাইয়া, এখন এইটার ব্যাপারে কি বলবেন বলেন? গ্রুপ ধরেন করে ফেললাম, কোনো বিষয় না, বাট স্টুডেন্ট খুবই কম এখন। আমি তারপর আপনি যেটা বলছেন সেটা করবো। আর রবিবার হচ্ছে অফিসে যাবো, তো রবিবার হয়তো আপনাদের আসাতে আমার ক্লাসটা নাও হইতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হইতে পারে যে আমি চাবো যে সব কটা ট্রেনারে এক করে ডিজিটাল মার্কেটারদের একটা বিশাল বড় নেটওয়ার্ক তৈরি করতে। এটা অবশ্য ভাই অনেক ভালো আমি হয়। এখানে এবিপির একটা গ্রুপ থাকলো যেটা হচ্ছে এবিপি ডিজিটাল মার্কেটিং, একদম সকল ব্যাচ সবাই যারা করেছে আর কি ডিজিটাল মার্কেটিং সেটা থাকলে বেটার হয়। অনেক ইউনিটি তৈরি হলো। ওইটা আমি তৈরি করার ট্রাই করবো, বাট ওই টিচাররা অ্যাডমিন প্যানেল নিয়ে ঝামেলা করতে পারে। এই ক্ষেত্রে আমি একটা ব্যবস্থা করে বলবো যে ভাই আপনারা সব কটা টিচার, আপনারা সবাই অ্যাডমিন, আপনারা জাস্ট মেম্বার গুলো অ্যাড করে ফেলবেন, মেম্বার গুলো অ্যাড করে আপনারা অ্যাডমিন হিসেবে আপনারা ভূমিকা রাখেন, ঠিক আছে? আর আপনারা প্রতিটা ব্যাচের যে কটা মেন্টর আছে, মেন্টর গুলোরা জাস্ট একটা করে মডারেটর বানাই দিন, যাতে এই গ্রুপটা ইন্সপায়ার হয় সবাই, এন্ড গ্রুপে একজন আরেকজনের প্রমোশনে যাতে সবাই সবার মতো ভূমিকা রাখতে পারে। সো এইটার জন্য আসলে লং টাইম একটা কনভারসেশন দরকার, এছাড়া আসলে সম্ভব হবে না, আমি এটা বুঝতে পারবো। একটা লং টার্ম গ্রিপ বা কনভারসেশনের মতো হইলে তখন এই গ্রুপটা সবার জন্য উপকারে আসতো। সো
ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে কয়বার ভুল করা যায় একটা জিনিস। তো নাজ ভাই ভালো আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো তো আছি ভাই। আমি ওই গতকাল চলে গেছিলাম মনে হয় শেষের দিকে নাকি? ভাই ওই যে বাইরে আসছি তো এই জন্য ভাই হঠাৎ করে তখন এখানে নেটওয়ার্ক ঠিক মতো পাওয়া যাচ্ছে না, মানে সবাই একযোগে ওয়াইফাই ইউজ করছিল, এই জন্য বারবার বেঁধে যাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা। বাইরে বলতে কোথায় আসছেন? হ্যাঁ খালামণিতে বসে, ওই যে আমার নানি আসছিল তো, নানু ভাই মারা যাওয়ার পরে আর কি মানে নানির মন খারাপ ছিল, ও তো যার জন্য মামা চেয়েছিল যে তাহলে ঢাকায় আমাদের খালামণিরা বা আমরা এখানে আছে একটু বেড়াতে নিয়ে আসি, যার জন্য আসছিল। এই গত সপ্তাহে আসছিল ঢাকায়, আবার চলে যাবে নেক্সট উইকে চলে যাবে আবার। ও আচ্ছা আচ্ছা। না ঠিক আছে অবশ্যই। আহ, আমরা দেখি ভাইয়া সবাই মেসেজ দিছেন ইন্ডিভিজুয়ালি? পোস্ট দিছি ভাই, মেসেজ তো দেনি, মেসেজ দিছি। আচ্ছা ইন্ডিভিজুয়ালি একটু একজন দুজনকে মেসেজ দেওয়া শুরু করেন। তাহলে হয়তো MH রনি আর আরেকটা রনি ভাই হচ্ছে গ্রামে গেছে বলছিল আমাকে। ওকে ডিরেক্ট এটাই পাঠিয়ে দিলাম। হ্যাঁ? উম, আপনাদের এখন অফার হচ্ছে এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসের ব্যাপারে একটু আগে কথা হয়েছিল পৃথিবী ভাইয়ের সাথে। তো ওগুলো হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট দিবে বলছে। আর অনুষ্ঠান বলতে একটা বিশাল বড় হলরুম বা কনভেনশনের মধ্যে অনুষ্ঠান হবে হয়তো, তো ওইটার মাধ্যমে আপনাদের ওই সার্টিফিকেট গুলো দেওয়া হবে। আর আরেকটা হচ্ছে ওই যে কি বলবো হ্যাঁ, ওই $100 ইনকাম বা মার্কেট প্লেসে যে দেখানোর বিষয়টা, ওইটা করলে হচ্ছে ল্যাপটপ কনফারেন্সের মধ্যে ইন করতে পারবে। আর ওইটা ডিপেন্ডেবল বললো তো আমার কাছেই, মানে বা অফিস থেকে একটা ডিসিশন নিবে বললো এরকম। আর ওখান থেকে আরেকটা জিনিস বলছে যে সার্টিফিকেট আর ও আচ্ছা ফ্রিল্যান্সার কার্ড প্রথম বছর একটা টাকা লাগবে না, পরের বছর হয়তো রিনিউ করতে গেলে আপনাদের রিনিউ করতে হবে। প্রথম বছরটা ফ্রি গিভওয়েটা আমরা দিচ্ছি, বুঝতে পারছেন? এটা কি মানে রিনিউ করার সিস্টেম প্রতি বছর বাই বছর? 100% এটা সরকারের। এটা মনে হয় জানেন না, বাকিরা জানেন? দাদা ভাই অত ক্লিয়ার জানি না, কিন্তু প্রতি মাসে নাকি একটা পে করতে হবে এরকম শুনলাম। না না প্রতি মাসে না, বাৎসরিক এটার পে ফি হচ্ছে 1500 টাকা এক বছর। আবার প্রতি বছরের ফি হচ্ছে 1500 করে। তো প্রায় 60,000 ফ্রিল্যান্স, মানে এটা একটা হিউজ বিজনেস হবে। যাই হোক বিজনেস বলাটা ভুল, যাই হোক মানে এটা হচ্ছে ফ্রিল্যান্সার যারা তাদেরকে থেকে সরকারকে একটা ইনসেনটিভ দেওয়া এই আর কি। তার বিনিময়ে আপনি ফ্রিল্যান্সার যে এই দেশে সেটা একটা স্বীকৃতি পাবেন। তো এটা একটা রিনিউ করার একটা অপশন থাকে। তো রিনিউ করতে গেলে 1500 টাকা লাগবে। তো প্রথম বছর এটা আমাদের অফিস থেকে আমরা ফ্রি দিব। অন্যান্য গুলো বাকিগুলো জানি না, বাট আমরা হয়তো প্রথমবার একটা ফ্রি দেওয়া হবে। যারা হচ্ছে মার্কেট প্লেসে ওই আর্নিংটা দেখাইতে পারবে, ওইটা দেখায় আমরা হচ্ছে প্রথম বছরটা দিব ফ্রিতে। পরের বছর থেকে আপনাদের হয়তো রিনিউ করতে দিতে পারে, বাট ওটা 2022 এর হিসাব। পরেরটা পরে দেখাবে, করলে করবেন না করলে নাই, লাগবে না, শেষ। বাট প্রথম বছরটা আমরা ফ্রি দিতেছি এক বছর এটাই। আর এটা করলে আসলে যেটা সুবিধা হবে না, এক হইছে ওই যে বললাম বিয়ে করতে পারবেন, আর আরেক হচ্ছে ওই যে ব্যাংক লোনে একটা ভালো সুবিধা হবে। এন্ড এটা আসলে এটা নেওয়ার জন্য একসময় হরিলুট লাগা যাবে। কিরকম আমি বলি, যারা আসলে ফ্রিল্যান্সার অরিজিনালি, হ্যাঁ তাদের যদি ফ্রিল্যান্সার কার্ডটা থাকে তাহলে রেজিস্টার্ড ফ্রিল্যান্সার, তখন আবার ব্যাংকের থেকে আপনার ট্রানজাকশন আসতেছে যাচ্ছে, তো ব্যাংক তো তাদেরকেই খুঁজে যাদের বাইরের দেশ থেকে ডলার আসে যায়, হ্যাঁ একটা ট্রানজাকশন বা ক্যাশ ফ্লো থাকে, তাদেরকে হচ্ছে ব্যাংক হয়তো টাকা দেয়। এটা হয়তো আপনারা জেনে থাকবেন। তো ওই হিসেবে ব্যাংক লোনে একটা ভালো আমূল ওদের ফ্রিল্যান্সারদের টাকার উপরে হাত দেওয়ার জন্য এটা একটা বড় বিজনেস, অনেক বড় বিজনেস ভাই। এটা আসলে বললে বোঝানো সম্ভব না। যাই হোক এই কারণে হচ্ছে ফ্রিল্যান্সার কার্ডটা একটা বড় ইস্যু। আমি বলবো আপনারা নিয়ে রাখা দেন এই আর কি।
রেগুলার বাকি যে কটা আছে ক্লাস টাস করে শেষ করে ফেলো। আচ্ছা যেভাবে লিঙ্কটা দিছেন এখানে আমিও তো দিছি। ওকে আচ্ছা আজকে নাক টাক বন্ধ, আমার অবস্থা খারাপ, তারপরেও আমরা হচ্ছে আপনাদের সবাইকে একই কথা বলবো, সেটা হচ্ছে এই যে এসইও ক্লার্কে গিগ তৈরি করে ফেলা বাধ্যতামূলক, সবার 2টা করে গিগ থাকতে হবে। এসইও ক্লার্কে সবার 2টা করে গিগ রাখতে হবে। এখানে একজনও আছেন যে এসইও ক্লার্কে গিগ করেন নাই, এই যে জিয়া ভাই বাদে বাকিরা এসইও ক্লার্কে গিগ খুলেছেন? না ভাই আমি খুলতে পারিনি, 2-1 দিনের মধ্যে খুলে ফেলব। 2-1 দিন না, শনিবারের মধ্যে পৃথিবী স্যার আপনাদের সাথে কথা বলবে বলছে। তো আপনারা যদি আমি কি খুলো না খুলো নাই আগে সেটা বলো। খুলি নাই, ওয়াও গ্রেট। তো আমি যেটা বললাম যে শনিবারের মধ্যে 2টা সার্ভিস বা গিগ রিভিউ সহ, মানে 2টা সার্ভিস সহ এসইও ক্লার্কে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাদের খুবই সীমিত মূল্যে 2টা বা 3টা রিভিউ বা একটা রিভিউ মিনিমাম আপনারা পাবেন, এন্ড এটা খুবই অল্প খরচে। এই ব্যাপারে আসলে আমাকে বেশি একটা ভালো কিছু করে বলে নাই, বাট যেটা বলছে যে অ্যাট লিস্ট একটা রিভিউ হইলেও আপনারা এমনি পাওয়া যাবেন, এরকম ভাবে আমাকে বলছে। সো এটার সিউরিটি আমি 100% অ্যাকুরেট অফারটা কি সেটা অফিস থেকে দিবে সেটা বলে নাই, বাট যেটা বলছে যে এটা খুবই পজিটিভ, আপনারা কিছু পাবেন। সো আমি বলবো যে সময় নষ্ট না করে আপনারা এইখানেও 2টা সার্ভিস তৈরি করে ফেলবেন। এরকম ভাবে 2টা সার্ভিসে অ্যাক্টিভ দেখাইতে হবে, এরকম ভাবে থাকবে। আর আমি হিউজ ভিউজ পাইছি, 2 দিনে 92টা ভিউজ পাই গেছি কিচ্ছু না কইরে। সাবমিট হয়েছে কালকে সন্ধ্যা 9টা 9:30টার দিকে হয়তো, তখন দেখছিলাম গিগটা অ্যাক্টিভ হয়েছে। আর ওই সময় থেকে এই সময়ের মধ্যে 92টা ভিউজ হয়তো কেমনে পেলাম বুঝলাম না, বাট এটা বুঝছি যে হয়তো এই যে এটা পুরোটা কালার, তো এই কারণে মনে হয় বেশি ভিউজ বাইরে গেছে, হয়তো সবাই আকর্ষণের কারণে ক্লিক করছে, এটাও হইতে পারে। সো এরকম হইলে তো আমি গিগটা এরকমই রাখবো। ওকে মিথিলা আপু ভালো আছেন? হ্যালো, সরি তানিয়া আপু, হ্যালো। তারপর তোহা আপু আছেন? হ্যালো। জি স্যার। ওকে আপু কিছু বলতেছেন না? হ্যালো। জি ভাইয়া কেমন আছেন আপনি? নাক বন্ধ তারপরও যুদ্ধ করতেছি। কথা বলো। আরে আচ্ছা, এই তো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর গত ক্লাসের ভিডিওটা কি দেখেছিলেন? আচ্ছা আমাকে বলতেছেন? জি জি জি। আমি দেখতে চাই ভাইয়া। না না আপু দেখেন বলি, এসইও ক্লার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনাদের জন্য বাহাতের খেলা, বুঝছেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেল থেকে সেলে সার্ভিসে ক্লিক করে একটা সার্ভিস আপলোড করে ফেলবেন। একটা না 2টা, শনিবারের মধ্যে 2টা। পৃথিবী স্যার আপনাদের সাথে মিটিং এ বসবে। সো যাদের যাদের গিগ গুলো আছে তাদেরকেই অফার দিবে। ওর কথা এখান থেকে কিছু টাকা পয়সা উঠানোর একটা সিস্টেম আমি করে দিতেছি। সুবিধাটা হচ্ছে খুবই অল্প মূল্যে আপনারা একটা বড় অ্যামাউন্টের রিভিউ হয়তো বা এখান থেকে পাবেন, যা দিবেন তা বোনাস হিসেবে পাবেন, যা দিবেন তার ডাবল হয়তো বা পাইতে পারেন। আমি শিওর না, অফারটা শিওর করে বলে নাই, বাট এটা বলছে যে এসইও ক্লার্কে সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবাইকে 2টা করে রিভিউ বাধ্যতামূলক করাবেন। এইটা ছাড়া এই সার্টিফিকেটের আশা করেন না, মানে এইভাবে আমাকে বলছে হোয়াটএভার। বাট আপনাদের বলার উদ্দেশ্য এটাই যে বাধ্য করছে আপনাকে এসইও ক্লার্কে 2টা করে গিগ ক্রিয়েট করার জন্য। গিগ না, এখানে এগুলোকে বলে সার্ভিস। তো সার্ভিস ক্রিয়েট করবেন, এন্ড এটা সবার জন্য বাধ্যতামূলক। তো এটা করলে কি হবে, আমি এই লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিতে পারবো অফিসে, তখন হচ্ছে ওরা আপনাকে খুবই নামমাত্র মূল্যে হচ্ছে আপনাদেরকে গিগে রিভিউ দিয়ে দিবে। সো এটা মনে হয় এটা আপনাদের জন্য এই ফাইবারের থেকে আরো যেন বেনিফিশিয়াল মনে হইতেছে, বাট আগে হচ্ছে ফাইবারেরটাও আপনাদেরকে একটু কনসার্ন থাকতে হবে। ওই রিভিউর ব্যাপারে তো বলছি, আপনাদেরটা আপনাদের কাছেই যাবে। সো এই জন্য আচ্ছা পোল ডান যে ভাই, পোলের লিংকটা আপনি একটু এখানে দিয়ে দেন, সবাই এখান থেকে ক্লিক করে প্রেজেন্টটা দিয়ে দেন।
ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা আজকে আজকে হচ্ছে আমাদের এসইও তো শেষ না? আজকে এসইওর কোনো টপিক দেখবেন নাকি অন পেজ এসইও আবার দেখবেন, কোনটা? আজকে সকালবেলা আমি অন পেজ এসইও আবার নতুন করে শুরু করছি। তো আপনারা কি আপনাদের সামনে তিনটা অপশন রাখলাম। একটা হচ্ছে ক্রিয়েট, আর প্রেজেন্টটা দিয়ে দেন আর এদিকে দেখতে থাকেন। ক্রিয়েট কোয়ারা বিজনেস পেজ, বিজনেস পেজ না অ্যাকচুয়ালি ওই যে কোয়ারা পেজ। কোয়ারায় বিভিন্ন পেজ থাকে না, 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন ইউজার থাকে এটার ভিতরে, লাইক করা বা আপলোড করা, এরকম কোয়ারা পেজ রাখবো। এটা কি ক্রিয়েট করা দেখাবো নাকি অন পেজ এসিও একদম প্রথম থেকে? ফার্স্ট টু লাস্ট নাকি 3 নম্বরে হচ্ছে 3 নম্বরে কোনটা জানি? ও আচ্ছা, 3 নম্বরে হচ্ছে অফ পেজ এসইও কোন একটা টপিক, অফ পেজ এসইও টপিক রিভিউ। এই তিনটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন। আর কোয়ারা পেজ যদি নেন পরে হচ্ছে এই যে কোনো একটা শুরুটা আমরা করতে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা যাব। সো এখন আপনারা যেটা বলবেন সেই ভিত্তিতে আমরা সামনে আগাবো। আর অন পেজ এসইও আমি কোথা থেকে আগাবো? পীযূষ সাহার নাম তো আপনারা শুনছেন, আমি বারবার বলছি। এই যে বঙ্গীয়, এটার অন পেজ এসইও দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে প্রায় 7,000 টাকা দিয়ে কোর্স কিনছিলাম, বুঝছেন? এটা হচ্ছে সেই কোর্সের। তো এটার মধ্যে আছে এই পর্যন্ত এখন ভিডিও ছাড়া হয়ে গেছে অন পেজ এসইও। এই যে অন পেজ এসইও ফার্স্ট টু লাস্ট টোটাল 21টা ভিডিওস আছে। আর টোটাল 31 ঘন্টার ভিডিও বা 31 ঘন্টার হিসাব নিকাশ আছে এখানে। তো এই কোর্সটা পুরোটা হচ্ছে আমি আপনাদের দিয়ে দিব। আপনারা পেইড রিভিউ নেন অথবা না নেন, বাট পেইড রিভিউ যখনই নেওয়া শুরু করবেন তখনই আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে এই যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, যেটা এখানে যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, এই কোর্সের স্ট্রাকচারটা স্যার করছে এইভাবে যে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং, এখানে ইন্ট্রোডাকশন দেন, এখানে হচ্ছে এসইও। এই যে পুরো এসইওটা 31 ঘন্টার, সেই কোর্সটা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এর জাস্ট একটা পার্ট, 2 নাম্বার লেকচার, ঠিক আছে? এই যে এখান থেকে এত, দ্যাটস ইট। এছাড়াও বাকি যে জিনিসগুলো আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ফেসবুক মার্কেটিং, এন্ড এখানে ফেসবুকের রিমার্কেটিং, পিক্সেল ইভেন্টস, এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেন। গুগল অ্যাডস, যেগুলোর কথা আপনারা বলেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার, ইউটিউব, ইমেল মার্কেটিং এন্ড লিড জেনারেশন, দেন কন্টেন্ট মার্কেটিং, এছাড়া বাকি যেগুলো আরো আছে, ট্যাগ ম্যানেজার, ওয়েব অ্যানালিটিক্স আর ট্রাফিক জেনারেশন। তো এই জিনিসগুলো অর্গানিক ভাবে হয়, মনিটাইজেশন। এই ফুল কোর্সটা হচ্ছে আমি তখন আপনাদের জন্য ছেড়ে দেব। তো এই কোর্সটা যখনই আপনি পীযূষ সাহা স্যারের থেকে কিনতে যাবেন ওনার ওয়েতে, তখন আপনাকে পে করতে হবে 6,000 টাকা। বাট আমাদের এখানে যদি আপনি রিভিউটা রাখেন, আপনার নিজের কাছে, টাকাটা নিজের কাছেই রাখেন, তাহলে এই কোর্সটা যে ফিটা সেটা আপনি ফ্রিতে পাইতেছেন, তারপর রেপটো পাইতেছেন, এ টু জেড সবই তখন আপনাদের অ্যাক্সেসটা দিয়ে দিব। অ্যাক্সেস দিতে পারবো না, সরি, যেটা দিব সেটা হচ্ছে ফুল ফর্ম ভিডিওগুলা। তখন হচ্ছে গিয়ে শাহিনুর ভাইয়া আছে, সে হচ্ছে অর্ধেক ভিডিও নামাবে, আর জিয়া ভাই হচ্ছে অর্ধেক ভিডিও নামাবে। নামানোর পরে ভিডিও ভিত্তিক এগুলো সব আমরা হচ্ছে ইমেইলে পাঠিয়ে দিব। প্লাস এই যে ধরেন লেখাটা নিচে যে থাকে, এই যে ধরেন অ্যামাজনের, সো এই যে এখানে দেখেন যত রিসোর্স আছে, ওভারভিউ বা রিসোর্স গুলা, এগুলো সবই হচ্ছে রিসোর্স ভিত্তিক যা যা আছে, মানে এখানে প্রচুর আছে, বুঝছেন? এগুলো সবই তখন দিয়ে দিব। সো আপনাদের ডিজিটাল মার্কেটিং এর কমপ্লিটনেস তো আপনাদের হাতেই আছে। এখন আপনারা এখন যে ডিসিশন নেবেন সেই ডিসিশনের ভিত্তিতে কাজটা হবে। এই যে দেখেন মোর নিশ সাইট বা, সো এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো কেনার জন্য হচ্ছে আমি টাকা দিয়ে এগুলো কিনছিলাম।
আমার নিজের জন্য। সো আমি এগুলোর জন্য কিনছিলাম, ভিডিওর জন্য না, বাট আপনাদের উপকারে আসবে ভিডিওগুলো, বিকজ এগুলো স্টেপ বাই স্টেপ আছে, আর আমার উপকারে এই যে এগুলো আছে এগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিই। সো এই হচ্ছে ওভারভিউ। আর এখন আপনারা কি অন পেজ শিখবেন নাকি অফ পেজ এসিও যে কোনো একটা টপিক রিভিউ দেখবেন, নাকি কোয়ারা পেজ তৈরি করে কেমনে সেটা দেখবেন? কোয়ারার ব্যাপারে যদি আসি, কোয়ারার পেজ গুলো হচ্ছে এরকম। ধরেন আমি একটা এই অল টপিকস ইন ওয়ান এইটাতে আসি। সো এটা একটা পেজ, যে পেজের ফলোয়ার্স হচ্ছে ৮২,০০০। এইভাবে আসলে পেজগুলো এখানে জেনারেট হয় এবং এই পেজগুলোতে ভিউজ আসে। সো এই পেজগুলো নিয়েই আমাদের কাজ হয় এবং এই পেজগুলো কিভাবে তৈরি করে এবং এই পেজগুলো তৈরি করে কিভাবে সেখান থেকে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। এই যে দেখেন lin14fun.com, এটা একটা ডোমেইন। এই ডোমেইনের এই যে একটা কন্টেন্টের র‍্যাঙ্কিং এখান থেকে নেওয়া হয়েছে। সো এই কাজগুলো কিভাবে করে, এই কাজগুলো যেভাবে করুক আমরা এই জিনিসটা তৈরি করা আজকে দেখব। অথবা আমরা অন পেজ এসইও আছে, অন পেজ এসইও যেটা, আমি একটু অন পেজ এসইও তে আসি। চলো কই, আমার আজকে নাকটা তো বন্ধ, আসলে বেশি কথা বলতে পারবো না। সো সকালবেলা এরকম ছিল প্রচুর, তো তখন হচ্ছে স্টুডেন্টরা সকালের আপনাদের আর সকালের DN30 ব্যাচে তো সেম পড়াশোনা, তো তাদেরকে হচ্ছে আমি এই যে অন পেজ এসইও এই টপিকগুলোই দেখাইছি। আইটি বাড়ি আর এটার মধ্যে তেমন একটা তফাৎ নেই, দ্যাটস ইট। এ টু জেড আবার নতুন করে। সো এখন ডিপেন্ড করে আপনারা কি দেখতে চান। 1 2 3 যে যেটা দেখতে চান ফার্স্টে সেটা এখানে 1 2 3 লিখে ভোটটা দিয়ে দেন। ওকে, ভোটটা দেওয়ার আগে আমি একটু সবাইকে রিকোয়েস্ট করি, আপনারা এটা আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন, আমি জাস্ট একটা ছবি তুলে রেখে দেব। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওকে, নেট মনে হয় প্রচুর ফাস্ট আজকে, সবাই তাড়াতাড়ি ওপেন করছে। ওকে, দেখি, ওয়াও, আজকে দেখতেছি সবাই দেখতেছে। এমন একটা দিন আসছেন সবাই ফ্রন্ট ক্যামেরা ওপেন করে, যেদিন আমি অসুস্থ। আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছেন, নিজেকে দেখতে পাচ্ছেন। ও, নিজেকে তখন দেখা যায় না। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, শুকরিয়া। ওকে, M25। আচ্ছা, আজকের ক্লাস নাম্বার কত? 53। ওকে, ধন্যবাদ সবাইকে। গেল কই? আচ্ছা আচ্ছা, কারো কি কিছু বলার নেই আজকে কোনটা নিয়ে ক্লাস নিব এই ব্যাপারে? কোয়ারা পেজ নাকি অন পেজ এসিও না অফ পেজ এসিও, একটা টপিক রিভিউ? জি ভাইয়া, মানে আমি বলতে যাচ্ছিলাম অফ পেজ এর কথা আর কি। আচ্ছা, একটা কথা ছিল আর কি, যে আমরা ব্যাকলিংকিং এ যেটাই করতেছি, ঠিক আছে, অনেক আমরা যখন সাইট করি, নেল বারের বা মজুদে যে আমরা অ্যানালিটিক্স দেখি আর কি, যে কোন একটা ওয়েবসাইট কোন জায়গা থেকে আর কি মানে ব্যাকলিংক পাচ্ছে, তো ওনারা আসলে ওই ওয়েবসাইট গুলো থেকে কিভাবে ব্যাকলিংক আদায় করছে সেই জিনিসটা আসলে মানে আমরা এখনো মানে মোটামুটি ক্লিয়ার না আর কি। এটা কি কমিউনিকেশন ম্যান, ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন এন্ড হার্ড ওয়ার্ক এন্ড টাইম। জিনিসটা হচ্ছে কি, কমিউনিকেশন ছাড়া পসিবল না। এন্ড কমিউনিকেশনটা কি রকম, আমরা তাহলে কি ওদের ওয়েবসাইটের সাথে মানে যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করবো এরকম কিছু? 100% কমিউনিকেশনই হচ্ছে বেস্ট ওয়ে। আর 2 নাম্বার ওয়ে হচ্ছে ওরা যদি করতে দেয়, তাই না? এক হচ্ছে ওদের করার অপশন আছে, আর এক হচ্ছে ওদের করার অপশন নাই। বাট আপনার কম্পিটিটরের ডাটাগুলো দেখা আপনি সেই জায়গায় আপনি কম্পিটিটর অ্যানালাইসিসে ওইসব জায়গায় যাবেন, প্লাস আপনি নিজে আরো কিছু ব্যাকলিংক তৈরি করবেন, তাই না? এটাই তো বলতে চাচ্ছেন। জি জি জি, আমি যদি অন্য কোনো ওয়েবসাইটে যাই আর কি, ঠিক আছে। হ্যাঁ,
তো আমরা একটা কেস স্টাডি আজকে একটু ইকোসিস্টেমটা দেখাই। ইকোসিস্টেমটা যদি বলি, তো টপিকটা আমরা পরে ডিসকাস করব, আমরা টপিক শুরু করতেছি পরে, বাট আগে ইকোসিস্টেমটা দেখাই। আজকে বৃহস্পতিবার, আজকে আমার খুব আনন্দের দিন, কারণ কালকে শুক্রবার। সেম টু মি। আমাদের ওখানে আহ, ঈদের দিন মনে হয় জান্নাত মনে হয়। সেটাই ভাই, এই যে এই দিনই তো আমার মোবাইলটা হারাইলাম, মানে এত আনন্দে কি বলবো। মানে আড্ডা দেওয়ার ইয়াতে আমি এইচএফসি আসি, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা দেখি, পেস্টে করলেন না, আসবে না। আচ্ছা আমি কোন ওয়েবসাইটটা নিয়ে জানি দুপুরবেলা দেখাইছিলাম, ওয়েবসাইটটা ভালো ছিল, দেখি। একটু সময় নিচ্ছি, ওয়েবসাইটটা ভালো ছিল তো, সো ওইটা আসলে কেস স্টাডি হিসেবে যদি অ্যানালাইসিস করি তাহলে এটা ভালো, এর জন্যই হচ্ছে একটু দেখি। ইয়েল পাইছি, এই যে জাস্ট বিগ লস। ধরেন এটা হচ্ছে ইউএসএ একটা রেস্টুরেন্ট, তাই না? হ্যালো, দেখে বুঝতে পারতেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, সো এই যে দেখেন, এইটা এখানে আমরা এখন অ্যানালাইসিস শুরু করি। সো আমার কম্পিটিটর হচ্ছে justbecloss.com, এটা ক্লেমড, ইয়েলপে এরা লিস্টিং করছে। সো এদের, আমার কম্পিটিটর হিসেবে এদের ওয়েবসাইট আছে, এদের ফোন নাম্বার আছে, আর এদের ডিরেকশনে মানে এরা এদের বিজনেসটা লিস্টিং করছে। 902টা ছবি দিছে, মাই গুডনেস, চিন্তা করা যায়? 902টা ছবি, এত খাবারের ছবি দিছে, থাক সবাই খাবারের গুলো। আচ্ছা, এখন আমাদের মস্ট আগে আনা লাগবে, দেখি মস্ট আনি। এবার যদি একটু কমে আওয়াজটা। আচ্ছা ওকে, সো এখন মজে গেলে দেখবেন এদের ওয়েবসাইট, আমি এখন যাব। সো জাস্ট বি ক্লস, এদের ইয়া নাই, এদের একটা উইক পয়েন্ট এটা, এদের ডি কত 32। সো এদের ভালোই অথরিটি করা আছে, তাই না? তো এটা ওরা কেমনে তৈরি করছে? আউটলিঙ্ক দিয়ে, বুঝতে পারতেছেন? হ্যালো হ্যালো, ঘুরে শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা আমি এদেরকে নিব, এইচরেফস এ নিয়ে আসলে কপি করি এবং এইচরেফস এ নিয়ে আসি, নিয়ে আসার পর পেস্ট করি, পেস্ট করার পর এন্টারে চাপ দিই। এখন দেখেন এর ব্যাকলিঙ্ক কয়টা? 351টা। আর এই সপ্তাহে ওরা 7টা বাড়াইছে, এই যে 7 ডে চেঞ্জ হচ্ছে +9। ওকে, আর এই যে 351 আর 9 টোটাল 360টা ব্যাকলিঙ্ক দিছে। তার ভিত্তিতে এরা অর্গানিক কিওয়ার্ড পাইছে কয়টা, মানে কিওয়ার্ডে র্যাঙ্ক আসছে কয়টা? 112টা কিওয়ার্ডে তারা র্যাঙ্কিং এ আছে, এবং 23টা কিওয়ার্ড এই সপ্তাহে তারা র্যাঙ্ক পাইছে। সো ডেফিনেটলি এরা হচ্ছে অর্গানিক কিওয়ার্ডে মানে গুগলের বিভিন্ন র্যাঙ্কিং এ এরা পজিশনে আছে। এবং এদের অর্গানিক ট্রাফিক 1,500-এর মতো আসছে, এবং -60, মানে গত মাসের থেকে এই মাসে তাদের ইউজার, মানে লাস্ট 7 দিনের হিসাবে এদের 60টা ইউজার কমছে। মানে গত সপ্তাহে এদের হয়তো টোটাল যে কয়টা ট্রাফিক ছিল, 7 দিনে এদের প্রায় 1,500 ট্রাফিক ছিল, কিন্তু
সপ্তাহে 1,500 ট্রাফিকের আশপাশে, বাট কম। এছাড়া আর কি দেখতে পাইতেছি, এটা হচ্ছে এইচরেফ র্যাঙ্ক। এইচরেফ র্যাঙ্কে আস্তে আস্তে এরা উপরের দিকে বাড়তেছে। এইখানে সবসময় নেগেটিভ পোস্টারটা দেখায়, তার মানে বেশি উপরের র্যাঙ্ক আস্তে 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 উপর যত র্যাঙ্ক কমবে, তার মানে হচ্ছে গুগলে তত বেশি সে র্যাঙ্ক পাইতেছে। যাই হোক, এটা হচ্ছে উল্টাটা দেখায় এইচরেফ। আর রেফারিং ডোমেইনস যত বাড়বে তত বেশি এটা নামবে। এটা হচ্ছে এইচরেফ এর ইকোসিস্টেম। ওকে, আমাদের সেইটা দেখার বিষয় না, আমাদের বিষয় হচ্ছে ব্যাকলিংকস দেখা। সো অ্যাজ এ বায়ার বা অ্যাজ এ ইউজার আমার কাছে এই ডাটাটা থাকবে যে ব্যাটারা কোন কোন জায়গা থেকে ব্যাকলিংক গুলো নিচ্ছে। এই যে দেখেন big7travel.com, এইখান থেকে একটা পাইছে, হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইজ ইন আমেরিকা। তার মানে big7travel.com, যার ডিআর হচ্ছে 72, ইউআর হচ্ছে 18, এদের কাছ থেকে যে কোনো ভাবে সে গেস্ট পোস্ট করছে বা সামথিং কিছু একটা করছে। তাদের সবচেয়ে বড় ব্যাকলিংকটার জায়গাটা হচ্ছে এইটা, এই সাইটের। এবং এই সাইট দেখেন ডিআর হচ্ছে এটার 87, এর আবার ডিআর হচ্ছে 90। ইউলো পেজের নাম তো আপনারা শুনেই থাকবেন। দেখি ইউলো পেজ, এই যে দেখেন তাদের এই কিওয়ার্ডের র‍্যাঙ্ক পাইছে ফ্রেঞ্চ ফ্রাইজ ইন আমেরিকা। সো এইখান থেকে তারা হচ্ছে ভালো ভিজিটরও পাইছে, ভালো ট্রাফিকও পাইছে। এইখান থেকে তারা ট্রাফিক পাইছে কয়টা, ফ্রেঞ্চ ফ্রাইজ ইন আমেরিকা গেল তো এইখান থেকে তারা 42টা ট্রাফিক পাইছে। এন্ড কিওয়ার্ডের KW, এই যে এটা হচ্ছে shows the number of keywords that the referring page ranks for in top 100 organic search results across all countries in our database. So এখানে টোটাল 100টা অর্গানিক সার্চে, 100 থেকে 150 সার্চের মধ্যে তারা কিওয়ার্ড সার্চে এই পেজ থেকে তারা অ্যাঙ্করিং হয়ে এই পেজে আসছে। এই হচ্ছে ব্যাকলিংকের কন্টেন্টের ফসল। একদম সহজ কথা, এইখানে কোথাও না কোথাও এই সাইটটা, এই যে গেল তো এই সাইটটা ব্যাকলিংক পাইছে, জাস্ট বি ক্লজ। আমি এটাকে খুঁজবো কিভাবে, কন্ট্রোল এফ, জাস্ট বি। ওকে, জাস্ট বি ক্লজ লিখে আমি পাচ্ছি না, বাট এভাবে যদি সার্চ না দিয়ে আর্টিকেলটা কত বড়, মোট কথা জাস্ট বি ক্লজ জার্সি সিটি। এখানে দেখি এখানে আমি এটা ডিরেক্ট পেস্ট করে দিই। ওকে, আসতেছে না, বাট ব্যাকলিংক এখান থেকে একটা না একটা জায়গা থেকে সে পাইছে। আপনি যদি এটা খুঁজেন ভালোভাবে তাহলে ঠিকই পাবেন। তো এই সাইটের ডিএপি এটা এবার একটু দেখার চেষ্টা করি। ক্লাস দিচ্ছি, দেখি এটা আসতেছে না কেন। হোয়াট এভার, আমি চাইলে এইদের থেকেও যোগাযোগ করতে পারি। কপি করি, কপি করার পরে এইখানে বসাই। আর একটা নতুন সাইট নেই, মানে এখানে বসাই। এখন এরা যে এখান থেকে ব্যাকলিংকটা নিচ্ছে, এদের পাওয়ারটা কি, এদের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি কত, সেটা আমরা এইচরেফস থেকে চেক করি। তাহলে একটু বুঝতে পারতেছি যে এরা আসলে কতটা পাওয়ারফুল।
ওভারভিউতে আসি। সো অ্যাকচুয়ালি এদের ডিএটা হচ্ছে 73 আর ইউআরটা হচ্ছে 47। সো এদের সাথে যদি এখান থেকে ব্যাকলিংক নিতে যান তাহলে এদের এখান থেকে গেস্ট পোস্ট করতে হবে। সো গেস্ট পোস্টে ওরা আপনাকে অ্যাঙ্করিং করে দিবে। সো এদেরকে কোল্ড মেল করলে তখন এইখানে এই যে ধরনের ব্যাকলিংক পাইছে আপনিও সেরকম ব্যাকলিংক নিতে পারবেন। তো এটার জাস্ট আমরা যেটা করবো এইচটিএফএস এর যে ফুল লিস্টটা বায়ারের জন্য আমরা নামাই দিব, এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে কুইকলি এক্সপোর্টে এই যে ফর ফুল এক্সপোর্ট 114টা রোজ আছে। দেন এটা আমি স্টার্ট এক্সপোর্ট করে আমি এটা নামাই ফেলবো। উই আর প্রিপেয়ারিং ইওর ফাইলস। খুবই অল্প সময়ের মধ্যে A to Z ইনফরমেশন এখানে নামা যাবে। সো এই যে গ্রাব স্ট্রিট, এই যত বাকি যতগুলা পেজ আছে এদের কোথাও না কোথাও এরা কোনো না কোনো ভাবে এরা এখান থেকে ব্যাকলিংকটা পাইছে। আমি যেমন এইটাতে ক্লিক করি, এই যে yolopages.com, আমি আগেও বলছিলাম এই যে yolopages.com, এইখানে গিয়ে এই যে দেখেন আমি এখানে আর সার্চ করা লাগে ডিরেক্ট পাইতেছি। এই যে দেখেন জাস্ট বিগ লস, এই সব আমি এখান থেকে পাইছি। এই যে জাস্ট বিগ লস, এই যে এই সাইটটা এখান থেকেও ব্যাকলিংক পাইছে। এই যে ভিজিট ওয়েবসাইট, এই যে এইখান থেকে ব্যাকলিংকস পাইতেছে। সো ইউলো পেজ আরো বাকি যত পেজ এরা ব্যাকলিংক নিছে, আমরা এখানে কোনোটা কম কোনোটা বেশি। এইসব পেজে যাইতে হবে, যে বুঝতে হবে এইসব পেজগুলো কিরকম, এদের ওনারের ইনফরমেশন গুলো খুঁজতে হবে, খুঁজে এদের সাথে কথা বলা ট্রাই করতে হবে। দ্যাটস ইট। এটা জটিল কিছু না, বাস সময় লাগবে। সময় নিয়ে আসলে এদের থেকে ইন্ডেক্স নিলেই অর্গানিক ভাবে এদের ডিএটাও বেড়ে যাবে, পিএটাও বেড়ে যাবে। সো হিসাব নিকাশটা বুঝতে পারছেন আশা করি। ওকে, হ্যাঁ, কম্পিউটার অ্যানালিসিসে দেখায় যে লিঙ্কিং ডোমেন আছে। ওকে, কই দেখছি মজে তো আমি দেখছিলাম আর কি, অ্যানালিটিক্স মাউস। আমি মাঝে মধ্যে পেইড ভার্সন ইউজ করতেছেন নাকি ফ্রি? কিওয়ার্ড রিসার্চ ইয়ার খারাপ, আমি ফ্রিতে দেখছিলাম। বুঝছেন, জাস্ট উপর দিয়ে এই যে ইয়াটা দিচ্ছে না, এই যে উপর দিয়ে যে রেজাল্টটা দেয় ওইটা হচ্ছে ভালো, কিন্তু মজ আসলে বেশি একটা সুবিধাজনক না। ওকে, সো মজ আসলে জাস্ট উপর দিয়ে ব্যবহার করবেন, দ্যাটস ওয়াই এইটাই। বাট লিঙ্কিং ডোমেইন বলে এখানে আছে, দেখি ওই সেম একই ব্যাকলিংকস যেটা ধরে এইচরেপস, সেটাই হচ্ছে লিঙ্কিং ডোমেইনস হিসেবে ওরা সেভাবেই এটা দেখো। এই যে রেফারিং ডোমেইন যেটা এই যে এখানে রেফার কোন ডোমেইন এরা রেফার করছে, এই যে আমার দরকার কি, আমার কাছে লিঙ্ক রিসার্চটা হচ্ছে অফ পেজ এসইও তে এরা কোন কোন সাইট থেকে ব্যাকলিংকস পাইছে, রাইট? জি অ্যানালাইজ robi.com.bd দিয়ে অ্যানালাইজ করি। ওকে, robi.com ইনবাউন্ড লিংকে পাচ্ছে এই হচ্ছে robi.com.bd সাবডোমেইনস। সো এইখান থেকে আমি যদি লিংকিং ডোমেইনসে ক্লিক করি, ইনবাউন্ড লিংকটা হচ্ছে তাদের এখানে কোন কোন লিংক মানে পেজের মধ্যে কোন কোন লিংক তারা মানে ইয়া করছে, ইনবাউন্ড লিংক মানে তারা কোন কোন জায়গায় হ্যাঁ, আর এখানে অ্যাঙ্কর টেক্সট, টপ পেজেস, ডিসকভারড এন্ড লস্ট, কিছু ব্যাকলিংক তো নতুন আসছে, আবার কোনো কিছু হারায়ও গেছে, এরকম আছে। ঠিক আছে,
অ্যান্ড এখানে আবার ইনবাউন্ড লিঙ্কস আর লিঙ্কিং ডোমেন। ইনবাউন্ডটা হচ্ছে তাদের পেজের মধ্যে, আর লিঙ্কিং ডোমেনসটা হচ্ছে ওই তাদের কোন কোন লিঙ্কগুলা তাদের এখানে ব্যাকলিংকসটা দিছে। এই যে মাইক্রোসফট থেকে পাইছে সবচেয়ে বড় ডোমেইন, এই robi.com.bd। রবিরা অ্যাপ নামাইছিল মাইক্রোসফটে, ওই অ্যাপটা আপসে, তো সেইখান থেকে একটা ব্যাকলিংক পাওয়া গেছে। তারপর airtel.com, SEO সাইট চেকআপ, mashupmedia.com। আমি যদি এখানে যাই mashmedia.com, তাহলে ওরা দাবি করতেছে যে এইখান থেকে ওরা একটা পাইছে, ব্যাকলিংকস পাইছে। সো পাইলে পাইতে পারে, বাট মজের রেজাল্ট গুলো আসলে অ্যাকুরেট এখন আর দেয় না, বুঝছেন? মানে এই আর কি। বাট এই যে ওদের একটা ম্যাট্রিক্স খুবই ভালো, যে স্প্যাম স্কোর, বুঝছেন? এইটা আবার অ্যাকুরেট 100%। এইটা আবার ওরা অ্যাকুরেট করে দিতে পারে। সো এটার খুব ভালো দিকও আছে, আবার এটার খুব খারাপ দিকও আছে। তারপরে উইকিপিডিয়া থেকে ওরা হচ্ছে লিঙ্ক খুঁজলে হয়তো অ্যাঙ্করিং এ পাবো, বা এই পেজ থেকে তারা একটা ব্যাকলিংকস এরা জেনারেট করছে সামহাউ। দ্যাটস ইট। সো এইভাবে আসলে লিঙ্কগুলা বের করতেছে। আর এইচরেফস ছাড়া আরো একটা আছে, সেটা হচ্ছে সেমরাশ আর উবার সাজেস্ট। উবার সাজেস্টের পেইড টুলসটা কি কাজ করে আগে দেখে নিই। উবার সাজেস্ট তো এমনি নরমালি কত ভালো, আর যদি উবার সাজেস্ট টুলস এর কি অ্যাক্সেস প্রিমিয়ামটা দিবে? ওটা এখন একবার ডেইলি লিমিট মানে একবার সার্চ করতে করতে দেয়, অ্যানালাইসিস দেয় একবার দুইবার, এটা পেড করে দিতে আর কি। তাই নাকি ভাইয়া? জি জি, আমি কালকে পরশুদিনই করেছিলাম। দুইবার আপনি সার্চ করতে পারবেন বা একবার, এরপর আর বলবে যে লিমিট ক্রস। কালকে শুক্রবার আছে, ইচ্ছা মতো মনে করেন ঢুকা এই যে জায়গা আছে না, যার যার সময় হবে, যে যে এখানে যেটা ইচ্ছে সে ক্লিক করবে। নেটফ্লিক্স বা লিন্ডা সরি, অ্যাক্সেসটা কি বাবু দেখে কি করলেন? মোট কথা আপনারা গুতাগুতি করার জন্য আমি ওই যে ক্যানভা আছে, ক্যানভা সহ, এটা ক্যানভা জিনিসের আমার আমিও ভাই ওই যে এসইও টুলস বিডি থেকে দেখেছে একটা, ওই যে গ্রুপ বাই টুলস আর কিনবো। জি জি, আপনি তাহলে অনেক কিছু জানতে পারবেন, বা অনেক কিছু। 1000 টাকা এক মাস, 1000 টাকা এক মাস ই করতেছে। জি না, আমার তো আসলে আমার অফিশিয়াল কাজও করতে হয়, তো ঠিক আছে, তো আমার লাগবে এটা আর কি। রাইট, অবশ্যই। ফ্রি দিয়ে এত ভালো কাজ করতে পারেন, তাহলে প্রিমিয়ামে গেলে কি করবেন? কোপ দিবেন ভাই, সহজ কথা। আমি এখানে এই এবার বিগ 7 উবার সাজেস্টিং করে দেখি, এবার সার্চ করি। ওকে, সো এদের অর্গানিক কিওয়ার্ড হচ্ছে 4,39,335টা। ম্যান শিট, অ্যামেজিং বলতেছে। সো এরা এতগুলা কিওয়ার্ডে র্যাঙ্ক পাইছে। এদের ব্যাকলিংকস গুলো হচ্ছে 30,066টা, এদের ডোমেইন স্কোর হচ্ছে 73টা, আর অর্গানিক মান্থলি ট্রাফিক আসতেছে 3,56,000। সো পাটেল বলতেছে সবকিছু এখানে অ্যামেজিং। আর নো ফলো ব্যাকলিংকস হচ্ছে 7,000 এর মতো, আর ব্যাকলিংকস হচ্ছে 3,066। সো নীল পাটেল আসলে চিন্তা করে যে ব্যাকলিংক মানে ডু ফলো, আর নো ফলো হচ্ছে আলাদা ব্যাকলিংক, সহজ কথা। সো ব্যাকলিংকস গুলো ডাইরেক্ট এই যে এখানে ক্লিক করে দেখতে পারতেছি। সো ব্যাকলিংক গুলো বিবেচনার জন্য এই যে ডোমেইন স্কোর 73, ব্যাকলিংকস এই যে এখানে দেখাচ্ছে, টাইম পিরিয়ড, কোন টাইম পিরিয়ড থেকে কিভাবে তারা ব্যাকলিংক গুলো আনছে। সো এই হচ্ছে তাদের ব্যাকলিংক, নিউ এন্ড লস ব্যাকলিংক। সো এই যে দেখেন এখানে স্যার বড় বড় ব্যাকলিংক গুলো ফিল্টার করে আসলে এখান থেকে নিতে পারবেন, ইনক্লুড আর এক্সক্লুড, রেফারিং ডোমেন নাকি এক্সাক্ট ম্যাচ, এন্ড কোন কোন ডোমেন এখানে দরকার, ডোমেন সার্চ করে বের করতে পারবেন চাইলে। সো এখানে মিডিয়াম আছে, তারপর ইয়াহু আছে, বার্লিন ব্লক আছে, রেডিট আছে, ইয়াহু,
তারপর এই বিভিন্ন সোর্স থেকে এরা যে ব্যাকলিংক গুলো পাইছে সেই সব ব্যাকলিংক গুলো আপনি এখান থেকে এটাই হচ্ছে তফাৎ। সো লুকানোর তো কিছু নাই, সবই পিছন থেকে বাইর হইলো, এই সামনে দিয়ে বাইর হয়ে গেল ইনসাইডার যে ইনফরমেশন গুলো। সো এখান থেকে আপনি এইগুলো সবই এক্সপোর্ট টু সিএসভি করে আপনি জাস্ট ধরেন ফলো লিংক গুলা বের করতে পারলেন। আরে ক্লিক করলে হয় না কেন? এই যে আসতেছে। আচ্ছা, ক্লিক করতে একটু সময় নিতেছে মেশিন। আচ্ছা, এখান থেকে এক্সপোর্ট টু সিএসভি করে দেই। তো এখান থেকে সবই আমি এখান থেকে ডেস্কটপে যে সেভ করলে নামায় ফেলতে পারবো। নক নক কে আপু? আচ্ছা, দেখি তাহলে আমার এই যে এখন ব্যাকলিংকের এই যে backlinks.csv নামে একটা ফোল্ডার তৈরি করে নামানো হবে। সো এখানে টোটাল দেখি কয়টা ব্যাকলিংকস দেওয়া আছে। সো এখানে তারা ভালো 790টা ব্যাকলিংকস এর লিস্ট দিছে, জানিয়ে মোটামুটি 55 এর উপরে আছে। সো আপনার তো এই লিংকগুলো ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে কোনটা আসলে কি রকম ভাবে আপনি এখান থেকে ব্যাকলিংক নিতে পারেন। এন্ড এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সাইটের হিসাব দিচ্ছে তারা, ঠিক আছে না? তো এখানে 700 এর মধ্যে আপনি 400 তে যা দেখবেন যে আপনি নিজে এখান থেকে কোনো না কোনো ভাবে ব্যাকলিংক করতে পারতেছেন, আপনি নিজেই তৈরি করতে পারতেছেন। সো এটা হচ্ছে সুবিধা। আর আমি তো আপনাদের এই যেই সাইট বলবেন সেই সাইটের ডাটা আমি আপনাদের আইনা দিতে পারবো, সমস্যা নেই আপনারা বললেন। সো এই হচ্ছে অফ পেজ এসইওর মজা। অফ পেজ এসইও তে কে উপরে উঠলো তার জিনিসপত্র নামায় আপনি উপরে উঠে গেলেন, সহজ কথা। সো আজকে আপনারা বলছিলেন অফ পেজ এসইওর কোন টপিক, কোনো না কোনো একটা টপিক দেখতে চান। সো অফ পেজ এসইওর কোন টপিকটা আপনারা আবার রিভিউ দেখতে চান, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো বা বলবো। আজকে আমাদের প্রিমিয়াম টুলসও আছে, আপনারা যদি বলতে না পারেন তাহলে হচ্ছে আপনাদের একটা কাজ দিব। কাজটা হচ্ছে আমি কিছুদিন আগে, হয়তো গত ক্লাসে যারা আসছেন তারা হয়তো জানেন যে আমি একটা এই এক্সেল ফাইল কিনছিলাম। এই ফাইলটার দাম ছিল অলমোস্ট একটা ভালো অ্যামাউন্ট, সহজ কথা। সো এই যে এইটার থেকে আমি অনেকগুলো ইয়া পাইছি, ব্যাকলিংকস পাইছি। ব্যাকলিংকের সাইটগুলো পাইছি আমি। এটা আসলে সময় লাগার কারণ আছে, কারণ এটা প্রায় 20 থেকে 30 এমবির মতো একটা বড় এক্সেল ফাইল। এই এক্সেল ফাইলে আমার কাছে প্রায় 5000 সাইটের 1,70,000 ব্যাকলিংকের লিস্ট আছে। আমাদের কোনো স্টুডেন্টরা এখন আর কোনো কষ্ট করা লাগবে না, ব্লগ কমেন্ট কই করব, ফোরাম পোস্টিং কই করব, অনলাইন ডিরেক্টরি সাবমিশন কই করব, কোশ্চেন অ্যানসারিং সাইটস কই করব, প্রোফাইল ব্যাকলিংক কই করব, গেস্ট পোস্টিং কই করব। এগুলো নিয়ে আর তাদের কোনো কষ্ট করা লাগবে না। জাস্ট এই লিস্টটা প্রত্যেককে দিয়ে দিব, প্রত্যেকের কাছে এইটা সাইট থাকবে। সে এইখান থেকে এতগুলা সাইট থেকে মোটামুটি, আচ্ছা একটা কমন কথা তো আসবেই, তাই না? যে আপনার কাছে 1,70,000 সাইটের একটা লিস্ট আছে, দ্যাট মিনস মিনিমাম এখানে 2 থেকে 4,000 সাইট আছে আলাদা, ইন্ডিভিজুয়াল, রাইট? ইউনিক সাইট আলাদা। তো 3 থেকে 4,000 সাইটের যদি লিস্ট থাকে যেখানে আপনি শিওর ব্যাকলিংক করতে পারবেন, ক্রিয়েটিং এ ট্রাবল, সো এটা আপনার জন্য অনেক ভালো হবে। এবং এখানে দেখেন লিক করাগুলো বুঝলেই বুঝবেন যে এটা একটা ফোরাম। দেখেন ফোরামস ইউজার্স, এই যে অ্যানিমেল ভ্যাকুয়াম 11। সো আমি এখানে এটা জাস্ট পেস্ট করে দেই, তাহলে দেখবেন আপনার ফোরাম পোস্টিং এর ফোরাম সাইটগুলো আর খোঁজার চিন্তাও করা লাগবে না। ওকে, সো এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমরা কোনো না কোনো ভাবে এই লোক যদি ব্যাকলিংক তৈরি করতে পারে, যে বাই উইন্ডোজ 10 হোম কি, দেখছেন এই যে ডু ফলো একটা ব্যাকলিংক তৈরি করছে, তাই না? কত সহজ।
তো এইখান থেকে সে একটা ব্যাকলিংকস তৈরি করছে এবং ব্যাকলিংকস এর ক্যারেক্টারিস্টিক্সটা হইছে ডু ফলো ব্যাকলিংক। কাজ করে না কেন, সব সময় আবার অসম্মান করার জন্য রেডি থাকে। ওকে, সো এটা হচ্ছে একটা নো ফলো ব্যাকলিংক, সরি, সো এর জন্য আসলে আসে নাই। যাই হোক, ডু ফলো হোক নো ফলো হোক, আমরা এখান থেকে একটা ব্যাকলিংক তৈরি করতে পারতেছি, এটা হচ্ছে কথা। সো আমরা এখানে যে রেজিস্টার করতে পারলেই এখান থেকে আমরা যাই একটা লগ ইন করে আমরা এখান থেকে একটা ব্যাকলিংক তৈরি করতে পারতেছি। সো এটা তো আর জটিল কিছু না, তাই না? রেজিস্টারে যাব, রেজিস্টারে যে অ্যাকাউন্ট তৈরি করে আমরা এখান থেকে একটা ফোরাম পোস্টিং এ ব্যাকলিংক তৈরি করতে পারতেছি। সো এরকম অনেক অনেক সাইট এখানে পাবেন, যেখান থেকে দেখলেই বুঝতে পারবেন যে অনেক গভর্নমেন্ট সাইট আছে, অনেক নন গভর্নমেন্ট সাইট আছে, যেখান থেকে যা আমরা ব্যাকলিংকগুলো দেখতে পারবো এবং করতে পারবো। ধরুন এই যে এইটা আরেকটা সাইট, এই সাইটে আমরা এখানে গেলাম, পেস্ট করি, পেস্ট করে আমরা বুঝবো এই সাইটটা আসলে কিরকম। সো এই হচ্ছে সাইট, এটা একটা কমিউনিটি এবং এটা একটা ফোরাম পোস্টিং সাইট। আমরা দেখলে এখান থেকে বুঝতে পারতেছি। তাহলে এখান থেকে আমরা যদি লগ ইন করতে চাই লগ ইন করতে পারবো এবং সাইন আপ করতে পারবো। এবং দেখেন অলরেডি এখানে একটা ব্যাকলিংকস তৈরি করা আছে। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস আমরা এখান থেকে লগ ইন অথবা সাইন আপ করে একটা ব্যাকলিংক তৈরি করতে পারবো। বাট এদের স্প্যাম স্কোরটা একটু বেশি, 12%, বাট এদের টিএটা অস্বাভাবিক এবং পিএটাও দেখেন অনেক বেশি। সো এখান থেকে আমরা যদি একটা ব্যাকলিংক নিতে পারি, সে এটা আমাদের জন্য অনেক ভালো হবে। এই যে দেখেন ডু ফলো লিংক করতে দিতেছে, দেখছেন? সো আপনি তো অবশ্যই এখান থেকে একটা ব্যাকলিংক নেওয়ার ট্রাই করবেন। এই যে এটা একটা ডু ফলো ব্যাকলিংক, দ্যাট মিন আপনার পেজটা থেকে এই পেজে আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন উইদাউট হ্যাভিং এনি ট্রাবল। অবশ্যই এটার জন্য ওরা একটা অ্যাড কাটবে আপনাকে। যাই হোক, এই পেজটা ব্রোকেন হয়ে গেছে, হোয়াটএভার। তো এই হচ্ছে আমাদের ব্যাকলিংক তৈরির ফ্যাক্টরি, বা এখান থেকে আমরা ব্যাকলিংক গুলো এভাবে তৈরি করতে পারতেছি বাইরের জন্য। সো আপনাদের অসুবিধাটা কই? আর্নিং এর জন্য কোনো সমস্যাই না। ব্লগ কমেন্ট, ফোরাম পোস্টিং, অনলাইন ডেট সাবমিশন, কোশ্চেন অ্যানসারিং সাইট, প্রোফাইল ব্যাকলিংক, গেস্ট পোস্টিং, সব জায়গায় আপনারা রাজত্ব করতে পারবেন। জাস্ট আপনাদের কষ্ট করে করতে হবে। এন্ড যদি বলেন এমন কোন টুল নাই যেটা দিয়ে আমরা করাও লাগবে না, জাস্ট বলবো যে করতে, তো কইরা দেন, তাহলে বলবো ভাই সম্ভব না। এই যে দেখেন ডিসকাস আছে, এই যে ডিসকাসটা কি? ডিসকাস হচ্ছে ব্লগ কমেন্টিং একটা সাইট, এটা আপনারা জানেন, আমরাও জানি। এই যে ডিসকাস ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ব্লগ কমেন্টিং সাইট হচ্ছে ডিসকাস। সো এখানে আপনি ব্লগ কমেন্ট করতে পারেন অথবা প্রোফাইল ব্যাকলিংকসও নিতে পারেন। এই যে দেখেন, এই যে একটা প্রোফাইল ব্যাকলিংক সাইট। Okay, so this is all about us. আচ্ছা, ওকে, তো আমরা আসলে আজকে কোনটা নিয়ে শিখবো? আমি তো আবার ভুলে গেলাম। তো আমরা কি আজকে কোয়ারা পেজ শিখবো, না অন পেজ এসিও, না অফ পেজ এসিও টপিকগুলো রিভিউ করবো, কোনটা? একটু আপনারা যদি 1, 2 অথবা 3 এ লিখে দিতেন, তাহলে আপনাদের কথার ভিত্তিতে আমরা একটু সামনে আগাইতাম। সময় হয়ে গেছে 2, একজন লিখছে 2, বাকিরা কি আসেন নাকি নাই? হ্যালো, রনি ভাইয়া, জিয়া ভাইয়া, অন পেজ এসিও পারফেক্ট। তো 2 লেখাটা দেখলাম। আর তো হাবো অফ পেজ এসিওতে আমি বলবো যে লিস্টটা খালি আপনারা দিব, আপনাদেরকে আপনারা হচ্ছে যেভাবে কাজ শিখিয়ে দিব সেভাবে কাজগুলো করবেন। আর তার আগে হচ্ছে এই লিস্টটা দেওয়ার আগে
এই লিস্টটা আপনাদের ভাই জীবনটা বদলায় ফেলবে। আমি সহজ করে বলতে পারি, যদি ফ্রিল্যান্সিং এ সিরিয়াসলি নামেন তাহলে এই লিস্টটা আপনাদেরকে অনেক উপরে নিয়ে যাবে, সহজ কথা। বিকজ এগুলো হচ্ছে আপনি শিওর ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে না, আপনাকে আর ব্যাকলিঙ্ক খুঁজতে হবে না যে কোন সাইটে যায় ব্যাকলিঙ্ক করব, কোন ধরনের ব্যাকলিঙ্ক করব, সেগুলো আর খুঁজতে হবে না কষ্ট করে। এই লিস্টটাই তখন আপনাকে ব্যাকলিঙ্ক আয়না দিবে। সো আমি আর যাচ্ছি না। আমি সো অফ পেজ এসইও এটা হচ্ছে ধরেন আমি নেক্সট দিন বা পরশু দিন ধরবো, বাট আমি এর আগে একবার জাস্ট পুরা অন পেজ এসইওটা একবার রিভিউ দেবো পিজু শাহ স্যারের কোর্স থেকে bongio.com। আমি ডিক্লেয়ার দিছি যে এই বঙ্গিওতে প্রায় ৬,০০০ টাকা দিয়ে এখন যে কোর্সটা কিনছি সেই কোর্সে ফুল অ্যাক্সেসটা আপনাদের দিয়ে দিব, আপনারা যারা যারা পেড রিভিউ নেবেন। আর যারা যারা পেড রিভিউ নিতে পারবেন না ইমিডিয়েট, তাদের জন্য আমি যেটা করছি যে এসইও সম্পূর্ণটা দিয়ে দিব। হয়তো ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিংটা দিব না, বাট এসইওটা সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে দিব, বা ভিডিও বা এর সাথে যত ইনফরমেশন আছে সব। এটা আপনাদেরকে অনেক বুস্টিং দিবে। আমি এই যে এখানে দেখেন অন পেজ এসইওর বেসিক্স, এটা আজকের দিনের ক্লাসের ভিডিওটা আমি ডাউনলোড করে আপনাদের দিয়ে দিব, মানে ফুল অন পেজ এসইও এটা আমরা আগামী 3 দিনে শেষ করব। এন্ড এটা হচ্ছে 2020 এর টিপস এন্ড ট্রিক্স বলতে পারেন। হ্যাঁ, 2020 এ অন পেজ এসইও তে যা করা দরকার সব এখানে দেওয়া আছে। অলরেডি আপনারা আইটি বাড়ি থেকে দেখছেন, বাট আবার 2020 আইটি বাড়ি হয়তো বলতে পারেন যে 18, আমরা 20 এরটা শিখা আবার এটা দেখব। আর ফুল এসইওটা, এসইওর যে প্যাকেজটা সেটা আপনাদের দিয়ে দিব। অলরেডি দেখেন এই যে লিংক, এই যে দেখেন এই যে দেখেন এটা চলতেছে এখনো, এটা এখনো শুরু হয় নাই। যখন ওনার দেওয়া একবারে সব শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমি আপনাদেরকে এই ফুল ভিডিওটা অ্যাক্সেসটা দিয়ে দিব। আর এখন যতটুকু দেওয়া হয়েছে যে 1 2 3 4 5 6, সরি, আচ্ছা, তো অন পেজ এসইওটা আগে শেষ করাবো, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করাটা, দেন হচ্ছে এ টু জেড এই যে যা যা আছে এসইও সবই দিয়ে দিব। বাট আপাতত আজকে হয়তো আমি অন পেজ এসইও দিয়ে শুরু করাবো। অন পেজ এসইওর বেসিক্সটা জিয়া ভাই আপনাদের জিপে দিয়ে দিবে, মানে মোট কথা আজকে 10 পর্যন্ত অথবা 8 পর্যন্ত দেখাবো, দেন হচ্ছে গিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করে ফেলবো। সো আমরা অল্প অল্প করে ভিডিও দিব, 3 দিনের মধ্যে আমরা অন পেজটা সম্পূর্ণ শেষ করে ফেলবো, 3 দিনের আগেই। দেন হচ্ছে গিয়ে আমরা প্র্যাকটিক্যাল একটা ডোমেইন হোস্টিং কিনে আমরা এই কাজটা করা শুরু করব। ওয়েল, আমরা এখন তাহলে অন পেজ টাইটেলটা একটা শুরু করি। প্রথমে চলে যাচ্ছি অন পেজ ফ্যাক্টরস, ডিরেক্ট ফ্যাক্টরস আছে। কোন কোন ফ্যাক্টরস গুলো গুগল একদম খুব ক্লোজলি ফলো করে, খুব ক্লোজলি দেখে। তিনটা মানে প্যারাগ্রাফের মধ্যে তো কিওয়ার্ড থাকবে, তো আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফ যেন প্যারাগ্রাফ। প্রথমে চলে যাচ্ছি অন পেজ ফ্যাক্টরস ডিরেক্ট। প্রথমে আছে অন পেজ এসইও ওভারভিউ। ওভারভিউতে জাস্ট অন পেজে আসলে কি কি করতে হয়, অন পেজ মানে ওয়েবসাইটের ভিতর যা যা করবেন সেটাই, সময় নষ্ট করার কিছু নেই। আমরা অন পেজ ফ্যাক্টরস নিয়ে টাইটেল ট্যাগ নিয়ে শুরু করি। ডিরেক্ট ফ্যাক্টরস আছে। কোন ফ্যাক্টরস গুলো গুগল একদম খুব ক্লোজলি ফলো করে, খুব ক্লোজলি দেখে। টি ট্যাগ মানে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে তো কিওয়ার্ড থাকবে, তো আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফ যেন গুগল অনেক কিছু গুগল যখন আপনার পেজের মধ্যে যাচ্ছে, প্রথমেই আপনি টাইটেলে ফলো করেন যে টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা। তো আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে অনেকটাই, অনেক ক্ষেত্রেই যে আপনার মেইন রিড অফ হয় এটা সিমিলার টাইপের কনসেপ্ট অথবা কন্টেন্ট, কিন্তু দুটার মধ্যে হতে পারে রেমেডিস, হতে পারে মেডিসিন, হতে পারে কেমিক্যালস, হতে পারে হার্ব, ডিফারেন্ট ওয়েতে হতে পারে। কিন্তু এখানে আবার বলতে হোম রেমেডি, তার মানে বাসায় নিজে তৈরি করে সেই টাইপের, কিন্তু এই টাইপের কন্টেন্ট ওই টাইপের কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক
করতেছে এনিওয়ে হয়তো ওইটার হয়তো কোনো ভালো ওয়েবসাইট নাই দেন আমরা জাস্ট চেক আপ করে দেখি এখানে বলতেছে হাউ টু স্টপ অয়েল স্কিন বাট আমি চাচ্ছি গেট রিড অফ অয়েল স্কিন এখানে একটা পাচ্ছি উইথ হাউসে গেট রিড অফ অয়েল স্কিন মানে টাইটেলের মধ্যে যে মেইন কিওয়ার্ডটা কোথায় কোথায় আছে তো যখনই বলছি টাইটেল ট্যাগ অর্থাৎ এই লিঙ্কগুলো যেটা দেখতে পাই এটাকেই বলা হচ্ছে টাইটেল ট্যাগ আমার মেইন কিওয়ার্ডটা কোথায় থাকবে আমার মেইন কিওয়ার্ডটা থাকবে হচ্ছে টাইটেলের মধ্যে এটা আমাকে কনফার্ম করতেই হবে টাইটেল ট্যাগের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো টাইটেল ট্যাগ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অনপেজ ফ্যাক্টর উইথ দ্য ফোকাস কিওয়ার্ড টাইটেল ট্যাগের মধ্যে আপনাকে ফোকাস কিওয়ার্ড প্লেস করতে হবে মাস্ট এটা দিতেই হবে দ্য ক্লোজার দ্য কিওয়ার্ড ইজ টু বিগিনিং অফ দ্য টাইটেল ট্যাগ দ্য মোর ওয়েট ইট হ্যাজ উইথ সার্চ সো আপনার কিওয়ার্ডটা যতটা শুরুর দিক থেকে হবে ততটা প্রায়োরিটি অ্যাকচুয়ালি গুগল থেকে পাবে হাউ টু দিয়ে স্টার্ট হচ্ছে এখানে হাউ টু দিয়ে স্টার্ট হচ্ছে ঠিক আছে বাট কেউ যদি গেট রিড অফ প্রথমে দিয়ে স্টার্ট করে তার ডিফারেন্সটা বেশি পাওয়া যাবে যদিও একটা ফ্যাক্টরের উপর তার গুগল র্যাঙ্ক হয় না অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে তো এটা এখানে বলতেছে দেন একটা স্যাম্পল বলা হচ্ছে পেজ লোকাল রিভিউস এবং এটার টাইটেল যদি হয় তাহলে কিভাবে হওয়া যেতে পারে যে আমার এটা কিওয়ার্ড তো টাইটেল হতে পারে যে আমার দেখেন মেইন কিওয়ার্ডটা যেটা একটা লং টেল কিওয়ার্ড এটা কিন্তু আমার কন্টেন্টের মধ্যে আছে বেশ কিছু মডিফায়ার ইউজ করা হচ্ছে জাস্ট কন্টেন্টটা ক্লিকেবল করার জন্য আরো বেশি এনক্রিজ করার জন্য যাতে মানুষ ক্লিক করতে পারে ফিচার রেট বাড়ানোর জন্য এখানে বলা হচ্ছে টপ 10 যেমন এটা একটা এরপরে আবার যে লাস্টে আরো কিছু ওয়ার্ড অ্যাড করা হচ্ছে আলটিমেট গাইড 2019 তো এটা একটা স্টেপ বাই স্টেপ গাইড হতে পারে টপ 10 বেস্ট বুকারে দেন এটা কোন সাইট সেই সাইটের একটা প্যারামিটার কি আমরা একটা স্পেসিং অথবা স্পেশাল ক্যারেক্টার ইউজ করে ওই সাইটের নাম প্রত্যেকটা রেজাল্টের শেষে দেখেন সাইটের নামটা চলে আসছে যেমন এই যে গ্রেট লিস্ট উইকি হাউ দেন এটা হচ্ছে ইয়েল দেন এটা নাই প্রত্যেকটা টাইটেল নিচে মোস্ট কিছু দেখেন প্রত্যেকটা টাইটেলের নিচে তাদের ওয়েবসাইটের নামটা চলে আসছে ওয়েবসাইটের নামটা আসার মেইন কারণ হচ্ছে ব্র্যান্ডিং আমরা পরে আসার কিছুক্ষণ আগে আমরা পড়তেছিলাম র্যাঙ্কিং ফ্যাক্টর যে ব্র্যান্ডিং ইটসেলফ বা র্যাঙ্কিং ফ্যাক্টর কি পরিমাণ মানুষ অ্যাকচুয়ালি আপনার ব্র্যান্ড নেম সার্চ করে আপনার ওয়েবসাইট আসছে ডিরেক্ট কত ট্রাফিক আপনার ওয়েবসাইট আসছে এটা ওয়ান কাইন্ড অফ র্যাঙ্কিং ফ্যাক্টর আমরা যখন কিওয়ার্ড দিয়ে টাইটেল সাজাবো এট দ্য সেম টাইম আমরা ট্রাই করবো আমাদের ওয়েবসাইটটা যেন আমাদের টাইটেল আমাদের থাকে একটা ব্র্যান্ডিং করার হাইপেন ইউজ করতে পারেন এখানে পাইপ ইউজ করতে পারেন আমি যেমন এখানে পাইপ ইউজ করছি এছাড়া টাইটেল ট্যাগের লিমিট বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ আমি যখন এই টাইটেল ট্যাগটা প্লেস করলাম এটার টোটাল ক্যারেক্টার লিমিট কত গুগল থেকে এটার একটা মান দেওয়া আছে এটা নাম্বার 70 ক্যারেক্টারের উপরে এটা হওয়া যাবে না মানে এই টোটাল টেক্সটটা যেন 70 ক্যারেক্টারের উপরে কোনোভাবেই না হয় এটা কনফার্ম করতে হবে বলে কি হয় দেখেন আমরা টাইটেল লিখতে পাচ্ছি ধরেন এই যে ডট ডট চলে আসে এটাকে বলা হয় ইলিপসিস মানে ডট ডট চলে আসা মানে কন্টেন্ট পুরোটা শো না করতেছে এখানে ইয়ার মধ্যে সো এই জন্য বলা হচ্ছে যে ইলিপসিস যাতে না আসে তো 60 ক্যারেক্টার ইজ দ্য বেস্ট অপশন যেটা রেকমেন্ডেড অর্থাৎ আপনার কিওয়ার্ড যত বড়ই হোক অথবা টাইটেল যত বড়ই হোক সেই টাইটেলটা 60 ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসতে হবে আমরা আজকে শুরু করব আমি এটা প্র্যাকটিক্যাল সেশনটা দেখাবো সো টাইটেল ট্যাগ এরপরে যখন আমরা 60 ক্যারেক্টার দিচ্ছি তো নরমালি দেখেন এখানে 60 ক্যারেক্টার দেওয়ার পরে অনেক সময় দেখবেন যে ডট ডট চলে আসে ধরেন এখানে পুরো লেখাটা কেউ যদি ক্যাপিটালাইজ অথবা আপার কেস লেটার দিয়ে লেখে তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে অনেক সময় তাও ডট ডট চলে আসতে পারে মেইন কারণটা হচ্ছে পিক্সেল কারণ এই যে জায়গাটা স্পেসিংটা নিচ্ছে গুগলের এই জায়গা থেকে এই জায়গার একটা লেন্থ আছে তো এটা আবার বলতেছে যে আমি যখন টাইটেলটা লিখবো এটা 60 ক্যারেক্টার ঠিক আছে এট দ্য সেম টাইম এটা যেন 512 পিক্সেলের মধ্যে থাকে এটা আমাদেরকে কনফার্ম করতে হবে তো আমরা যখন টাইটেল প্লেস করতেছি কন্টেন্টের মধ্যে তখন আমাদেরকে 60 ক্যারেক্টার রেকমেন্ডেশন দিয়ে দিচ্ছে গ্লোবাল একটা প্র্যাকটিস নাহলে ইলিপসিস আসবে বাট এট দ্য সেম টাইম আমাকে এটা 512 পিক্সেলের মধ্যে রাখতে হবে ওকে এটা আমরা মেজার করব কিভাবে পিক্সেলটা মেজার করব কিভাবে সেটাও আসছে কিছু জিনিস অ্যাভয়েড করবো অ্যাভয়েড ইলিপসিস অ্যাভয়েড ওভার অপটিমাইজেশন ইলিপসিস কোনটা ওই যে বললাম অলরেডি যে ডট ডট টাইটেলটার জন্য ডট ডট না হয় কারণ এরপরে কি হবে এটা এই দুটোর উপর মেইনলি ইলিপসিসটা ডিপেন্ড করতেছে একটা ওভার অপটিমাইজেশন তাহলে ওভার অপটিমাইজেশন কিভাবে অ্যাভয়েড করব মেইন কথা হচ্ছে আমার যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা অনেক সময় অনেকেই ভুল করে এরকম করতে পারে ধরেন আমি একটা টাইটেল লিখতে চাই হাউ টু গেট রিড অফ অয়েলি স্কিন এটা আমার মেইন কিওয়ার্ডটা এখানে আছে আবার অনেকেই যেটা করে ধরেন এটা একটা পাইপ দিল অথবা একটা সেপারেট ইউজ
করলো, দেন আবার দিল যে স্টপ অয়েলি স্কিন। এখানে অয়েলি স্কিন টার্মটা কিন্তু দুইবার আছে এবং লাস্টে যে ওয়েবসাইটের নাম দিলাম website.com, এটা হচ্ছে আমার টাইটেল। এখন এখানে ওভার রিপ্রেজেন্টেশন হওয়ার চান্সটা কোথায়? এই যে টাইটেলের মধ্যেই এই কিওয়ার্ডটা ডাবল টাইম আছে, সেটাকে ওভার রিপ্রেজেন্টেশন বলা যেতে পারে। এই কাজটা আমরা করব না, দুইটা কিওয়ার্ড একটা টাইটেলে ইউজ করব না, এটা করার কোনো দরকার নাই। যদি দুইটা কিওয়ার্ড ইউজ করতে হয়, টাইটেল একটা করব, মেটার ডিসক্রিপশন আছে আরেকটা করব, অথবা সেকেন্ড কিওয়ার্ডটা আমরা পুরো একটা হেডিং এর মধ্যে দিয়ে দিব। এইটার জন্য আমরা মাথায় রাখবো, কোনোভাবে ওভার অপটিমাইজেশন করা যাবে না। এরপর চেকলিস্ট আমরা এখানে একটা টুল দিয়ে দিচ্ছি, টুলটা একটু দেখেন। আমি যদি এই কন্টেন্টটাকেই নিয়ে আসি, এই কন্টেন্টটা হচ্ছে আমার টোটাল ওয়েব পেজের আমার ইয়েটা দেখা দিবে এবং এটা ডেস্কটপের জন্য কত পিক্সেল, দেন মোবাইলের জন্য কত পিক্সেল, সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। সো এট দ্য সেম টাইম আমরা যখন টাইটেল লিখবো, একটা কপি লিখবো, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে টাইটেলটা যেন মোবাইলের জন্য ফ্রেন্ডলি হয়, ডেস্কটপের জন্য ফ্রেন্ডলি হয়। সো এই যে দেখেন এটা 545 পিক্সেল এবং এট দ্য সেম টাইম আমার আর্টিকেলটা এইখানে এরকম দেখাচ্ছে। তো আমরা এটা দিয়ে খুব সহজেই মেজার করতে পারি যেটা আমার পিক্সেলের মধ্যে আছে কিনা, আর পিক্সেলের মধ্যে থাকলে বুঝতে পারি এটা 60 ক্যারেক্টারের মধ্যেই আছে। এরপর একই সাথে ডেসক্রিপশন, ইউআরএল, এগুলো দিয়ে আমরা আরো ফার্দার চেক করে দেখতে পারি। এছাড়া যদি ওয়ার্ড কাউন্টার চেক করতেছেন, তাহলে ওয়ার্ড কাউন্টার টুল তো আছে, যে আমি কত ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি, 64 ক্যারেক্টার টোটাল হচ্ছে 64 ক্যারেক্টার। আচ্ছা এখানে আরো তুমি বাদ যাবে, এবার হলো 60 ক্যারেক্টার, আমি টোটাল 60 ক্যারেক্টার নিয়ে কাজ করছি। যদিও এটা কিন্তু থাকবে না, এটা ওভার অপটিমাইজেশন হিসেবে কাউন্ট করা হচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে। দেন টাইটেল আইডিয়া জেনারেটর, টাইটেল কিভাবে বের করা যায়, আমি কি টাইপের টাইটেল বানাবো, এখানে বেশ কয়েকটা টুল দেওয়া হয়েছে যারা অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করবে টাইটেল বানানোর জন্য। অলরেডি অ্যান্সার দ্য পাবলিকের ওই দেখে আসছে, আমরা ওখান থেকে কিওয়ার্ড খুঁজতে গেছিলাম একটা সময়। একটা বড় সোর্স হচ্ছে কিওয়ার্ড সার্চ, এখানে গুগল সার্চ কিওয়ার্ড। আমার যে মেইন কিওয়ার্ড আছে সেই মেইন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমি কিন্তু গুগল থেকে একটা আইডিয়া পাচ্ছি অ্যাকচুয়ালি আমার কম্পিটিটর যারা অথবা ফার্স্ট পেজে যারা র্যাঙ্ক করছে তারা কিভাবে টাইটেলটা সাজাচ্ছে, তাদের কপিটা কেমন হচ্ছে। দেন আমরা ওইখান থেকে আইডিয়া নিয়ে আমাদের মধ্যে টাইটেল প্লেস করতে পারি, বাট কিওয়ার্ড মাস্ট দিতে হবে। সো এইভাবে নরমালি টাইটেল আইডিয়া আসতে পারে। এছাড়া টাইটেল বানানোর জন্য আমি বেশ কয়েকটা ওয়েবসাইটের লিস্ট এখানে দিয়ে দিচ্ছি, যেমন সুমোর একটা ওয়েবসাইট, দেন ব্লগ আইডিয়াস, আপস্পটেড। এই সমস্ত সাইট থেকে আপনারা কিছু আইডিয়া পেতে পারেন যারা অ্যাকচুয়ালি টাইটেল বানায় দিবে। আমি এই কিওয়ার্ডটাই নিচ্ছি এবং এখানে একটু চেক করে দেখি যে এই টুল আমাকে কি টাইপের কিওয়ার্ড বের করে দেয়। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে কম্পিটিটর, তাদেরকে রিসার্চ করলে আপনি টাইটেল বানাতে পারবেন। এছাড়া আপনি যদি কিওয়ার্ড বোঝেন, কন্টেন্ট বুঝতে পারেন, তাহলে টাইটেল বানাতে কোনো টুলও দরকার পড়বে না, জাস্ট হেল্পের জন্য হয়তো প্লেস করছে। এখন আমরা এই যে শিখলাম টাইটেল ট্যাগ, এটা কোথায় দিতে হয়, কিভাবে দিতে হয়, সেগুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যাল সেশনে চলে যাবো। আমরা নরমালি অল পোস্টের সেগমেন্টে যদি যাই, এখানে দেখেন দুইটা কন্টেন্ট আছে। আমরা চাইলে আমরা পেজের অন পেজে ভিউ করতে পারি, প্রত্যেকটা পেজ এখানে 4টা পেজ আছে। এছাড়াও হয়তো একটু আজান দিচ্ছি, একটু ওয়েট করি আমরা। জিয়া ভাই আছেন? হ্যালো হ্যালো জি ভাই, জিয়া ভাই, হ্যালো। জি ভাই।
ওকে, আজান আশা করি শেষ হয়েছে। হ্যালো, আজান শেষ হয়েছে আপনাদের ওইখানে? হ্যালো, জি ভাই, শেষ হয়েছে ভাই। ওকে ওকে। তো বেশ কিছু পেজ থাকবে যেগুলো আমাদেরকে কাজ করতে হবে, যেমন বেশ কিছু ক্যাটাগরি পেজও আছে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। অল্প সে দেখা যাচ্ছে, এখান থেকে একটা সিলেক্ট করলাম আর টু গেট রিড অফ মাই লিস্টিং। আমার মনে হচ্ছে এটা প্র্যাকটিক্যাল সেশনটা আর পরে আসে, কারণ সবগুলো একটা গ্লান্স দেখে আসে, কারণ এখানে কন্টেন্ট চলে আসবে, এখানে টেকনিক্যাল সেটআপ চলে আসবে। আমি যদি বলতে যাই এই একটার সাথে অনেক কিছু চলে আসার চান্স আছে, তো আমি শেষ করি তারপরে আগাচ্ছি। তো আমরা এই যে টাইটেল, এই টাইটেলটা যখন র্যাঙ্ক করবে অথবা এই টাইটেল আমি আপডেট দিই দেখতে পাচ্ছি এই যে টাইটেল এখানে রয়েছে, উপরে টাইটেল শো করতেছে, ইউআরএল এর মধ্যে টাইটেল আছে, ইউআরএলটা কাস্টমাইজ না অথবা বেটার না। তো ওয়ার্ডপ্রেসে এখন কথা হচ্ছে এই এইচটিএমএল ট্যাগ আমরা কিভাবে প্লেস করব, কিভাবে প্লেস করা যাবে, এই যে মেটা ডেসক্রিপশন, টাইটেল, এগুলো কিভাবে প্লেস করা যাবে। এটার জন্য আমরা আমাদের উচিত হবে একটা প্লাগইন ইউজ করা, এবং অলরেডি প্লাগইনটা অন্য লেভেলে চলতেছে, বিতে অনেক ফিচার দেয়। আমরা একটা প্লাগইন নামাবো, সেটার নাম হচ্ছে ইওস এসইও। প্লাগইন সেগমেন্টে অ্যাড নিউজে যদি যাই, ইওস এসইও তে যদি যাই, এই যে একটা প্লাগইন, এই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। এই প্লাগইন থাকলে আপনার এসইও টাচ অলমোস্ট 60% কমে যাবে, আর এই ট্যাগ গুলো বসানো নিয়ে আর কোনো টেনশন থাকবে না। এটা অ্যাক্টিভেট করে দিচ্ছি। এটা প্রিমিয়াম অ্যাক্সেস অনেক বেশি আছে, অ্যাভেলেবল আছে, কিন্তু কস্টলি, একটা সাইটের জন্যই অনেক ডলার, বাট ফ্রিতে খারাপ না, ভালো রেজাল্ট দিচ্ছে। এনিওয়ে, তো আমরা কথা বলবো টাইটেল নিয়ে, টাইটেলটার প্র্যাকটিক্যাল সেশন। এই যে আমি যখন ওটা দিলাম এবং আমি যদি এই কন্টেন্টটাকে পোস্ট সেগমেন্টে যাই, রিসেন্ট টাইম এই কন্টেন্টটা এডিট করি, নিচে যদি আসি, নিচে এখানে দেখেন একটা অপশন চলে আসে ওই প্লাগইনের কারণে, যেটাকে বলা হয় এই ইউজ এসইও। এটার কন্টেন্ট রিডেবিলিটি বলে দিচ্ছে যে ওকে কন্টেন্ট পড়তে কি অবস্থা, প্রত্যেকটা স্টেপ ওকে, শুধু সেন্টেন্স লেন্থে বেশি প্রবলেম আছে, সেন্টেন্স লেন্থ অনেক বড় বড়, তো এটাকে কমাতে বলছে। আর এসইও তে কি কি কাজ করতে হবে সেটা আমার এখানে বলে দিচ্ছে। তো আমার এখানে একটা ফোকাস কিওয়ার্ড দিতে হবে, যে এই টাইটেলটা আমরা চাইলে, এমন হয় না অনেক সময় যে ওয়েব পেজের মধ্যে যে কন্টেন্ট আছে টাইটেল, এইটার সাথে গুগল র্যাঙ্কে যেটা করতেছে সেটা ডিফারেন্ট থাকে। আপনারা চাইলে এটা এখান থেকে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এসইও টাইটেল, আমরা যদি এখানে যে টাইটেলটা প্লেস করব, ওইটাই গুগল অ্যাকচুয়ালি ইয়া করবে। বললাম যে এক্ষেত্রে বললাম যে হাউ টু স্টপ অয়েল স্কিন, এবং এই টুলে আমি যখন টাইটেল দিচ্ছি, এই টুল আমাকে সাজেস্ট করতেছে যেটা এখনো ইয়া হয়নি। এই টুলের ডিটেইলিং আমরা শিখবো, আগে আমি বেসিক লেভেল গুলো শেখায় আসি, ঠিক আছে? সো এটা একটা বড় ফ্যাক্টর, সেটা হলো টাইটেল ট্যাগ। তো এরপরে আমাদের টাইটেল ট্যাগের পরে কোনটা আসছে? মেটা ডেসক্রিপশন। সো আগেও দেখছেন 18 এরপর আসি মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন নরমালি কোনো একটা পেজে দেখা যায় না। মেটা ডেসক্রিপশন আমরা কোথায় পাই? আমরা এই যে কন্টেন্টের মধ্যে যায়, এই যে ডেসক্রিপশন, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কি? সেটা হচ্ছে হেল্পস টু গেট হায়ার সিটিআর ক্যারেক্টার লিমিট, এটা 160, এটা গুগল থেকে বলা হয় 160, কিন্তু আমরা এটা 150 এর মধ্যে কভার করার চেষ্টা করব। ক্যারেক্টার লিমিট 150, 150 এর মধ্যে টোটাল রাইট আপটা কমপ্লিট করতে হবে। এখন বলতে পারেন যে দাদা এখানে কি টাইপের রাইট আপ অথবা কি টাইপের কপি আসা উচিত অথবা আসবে, এক্ষেত্রে বলবো আপনি আপনার রাইটারকে বলেন যে টোটাল আর্টিকেলের একটা সিনপসিস লাগবে 150 ক্যারেক্টারের মধ্যে। তো সিনপসিসটাই তো আপনার মেটা ডেসক্রিপশন হতে পারে, কিন্তু এটা বলতে হবে যে কিওয়ার্ড বা ফোকাস। এখন ওই যে আমরা কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করলাম, গেট রিড অফ অয়েলি স্কিন, এইটারই যদি আমি অন্য ভার্সন বলি স্টপ অয়েলি স্কিন হতে পারে। তো ওই স্টপ অয়েলি স্কিনটা আমরা মেটা ডেসক্রিপশনে প্লেস করতে পারি, অথবা মেইন কিওয়ার্ড যেটা টাইটেলে দিয়েছি সেই কিওয়ার্ডটা আমরা আবার চাইলে এই মেটা ডেসক্রিপশনে প্লেস করতে পারি। মেটা ডেসক্রিপশন কোথায় থেকে? আমরা যে টুলটা ইনস্টল করছি, দেখেন এসইও টাইটেলের ঠিক নিচে একটা অপশন রয়েছে মেটা ডেসক্রিপশন, এখানে আমরা 150 ক্যারেক্টারের মধ্যে কমপ্লিট করে ফেলবো। তো এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন যে কোনো পেজে ইউজ প্লাগইন থাকলে আমরা এটা, আর সাইট যদি হয় অন্যান্য ভার্সন, ধরেন আপনার নব কমার্সের ওয়েবসাইট, ম্যাজেন্টার ওয়েবসাইট অথবা পিএসপি ওয়েবসাইট, আর বিভিন্ন প্ল্যাটফর্ম হতে পারে, যেগুলো সিএমএ সেগুলো ম্যানেজ করা ইজি, কারণ ওগুলো ডিফল্ট ভাবে এসইও প্র্যাকটিস গুলো ফলো করা হয়, এসইও প্যারামিটার গুলো থাকে। একটা ওয়েব পেজের জন্য টাইটেল, মেটা ডেসক্রিপশন, ট্যাগ, ইমেজ, এগুলো বসানোর জায়গা লাগে, এগুলো ডিফল্ট ভাবেই থাকে। বাট কাস্টমাইজ ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে আপনি ডেভেলপারকে রিকোয়েস্ট করে এগুলো বানিয়ে দিবেন যে প্রত্যেকটা পেজের জন্য যেন আলাদাভাবে এসইও টাইটেল, আলাদাভাবে মেটা ডেসক্রিপশন ইনক্লুড হয়ে যায়। তো এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন।
ওকে, অফ হয়ে গেছে আবার মেটা ডিসক্রিপশন। হ্যাঁ হচ্ছে SEO friendly URL SEO ওকে, বাকিরা আছেন? হ্যালো রনি ভাই আছে ভাই আছি। ওকে ওকে, সো এইগুলা ভিডিও নিয়ে কোনো টেনশন করেন না। আজকে আমি দেখাচ্ছি একবার, আবার হচ্ছে এইখান থেকে আজকে 8, 9 বা 10 পর্যন্ত 9 পর্যন্ত আমি পুরোটা দিয়ে দিব। আবার এই কয়টাই আপনারা দেখবেন আবার রাতে। আর হচ্ছে গিয়ে এসইও ক্লার্কে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলবেন। এক হাতে এসইও ক্লার্কের আমার 2টা গিগ দিয়ে দিবেন, আর আরেক হাতে অন পেজ এসইও পুরোটা নিয়ে যাবেন। এটা হচ্ছে পুরো 2020 এর অন পেজ এসইও ফরম্যাট। এটা চাইলে নিতে পারেন, না নিলেও একই, ওই আইটি বাড়ি আর এটার মধ্যে তেমন একটা তফাৎ দেখি। URLটা দেখেন কতটা আগলি একটা ইউআরএল স্ট্রাকচার এটা তো মনে হয় দেখায়নি, দেখাইছি? হ্যালো না ভাই, আচ্ছা, এই লেখাগুলো পাশে যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। আচ্ছা দেখি, সাইটে গিয়ে চলে আসছে এর চলো SEO friendly URL। এই URLটা দেখেন কতটা আগলি একটা URL। সাইটে গিয়ে চলে আসছে এর চলে আসছে। এরপরে এটা URLটাকে ঠিক করতে হবে। আমরা যদি ব্যাক করি কন্টেন্টের ড্যাশবোর্ড, আমরা URL কোথায় ঠিক করি বলেন তো? সেটিংস, পারমানেন্টস, এটা এই মুহূর্তে দেওয়া আছে এই লেভেলে কাস্টম স্ট্রাকচার। আমরা এটাকে পোস্ট নেম করে দিব, শুধুমাত্র টাইটেলটাই URL এ আসবে। আমরা এবার একটা রিলোড দিব। এটা নাই মেইন কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই পেজটা এক্সিস্ট করে না, এটা থাকার কোনো চান্স নেই। এই ক্ষেত্রে আমরা আবার একটু ব্যাক করব, আবার এই কন্টেন্টে যাব। এবার দেখেন কন্টেন্টটা অ্যাভেলেবল এবং URLটা দেখেন কতটা দারুণ ভাবে আছে। এখন কথা হচ্ছে এই যে আমি URLটা দিলাম, আমার যে এই কন্টেন্ট পেজের টোটাল টাইটেল আমরা চাইলে সেটা এখানে প্লেস করতে পারি, অথবা টাইটেলটা এত বড় না হয়ে যদি শর্ট ভার্সন হয় তাহলে আরো বেটার। গুগল শর্ট ভার্সন URL গুলোকে প্রিফারেন্স একটু বেশি দেয়। তাহলে এখানে শর্ট ভার্সন কি হতে পারে, আমি হাউ টু ইউজ না করে সরাসরি আমার মেইন যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা টাইটেল ইউজ করতে পারি। গেট রিড অফ অয়েলি স্কিন, এখানে হাউ টুটা বাদ যাবে, রাইট? এখন এটা প্র্যাকটিক্যালি কিভাবে করতে হবে সেটা আমরা পরে দেখি, আপাতত প্র্যাকটিক্যাল সেশনটা পরে আসি, আগে আমরা ডিসকাশনটা শেষ করে আসি। আবার কখনো কখনো এমন হতে পারে ধরেন আপনার যে মেইন ক্যাটাগরি সেই ক্যাটাগরির উপর আপনার বিভিন্ন সেগমেন্ট চলে আসে। যেমন এইটা, যেমন দেখেন site.com/category/guide, অনেক ক্ষেত্রে এরকম হয় যে গাইড সহ আবার যখন এই কন্টেন্টে যাচ্ছি, বিশেষ করে ই-কমার্স সাইট গুলোতে হয়, URL গুলোর অনেকগুলো ফোল্ডারে যায় যে ওকে site.com/category/subcategory/product অথবা /blog post, এরকম হয় না? তো কোনো URL এ যদি এরকম অনেকগুলো লেয়ার চলে আসে, তখন ওই সমস্ত URL গুলোকে আপনাকে ব্রেড কাম ইউজ করতে হবে। URL এ ব্রেড কাম, যেমন দেখেন এই ওয়েবসাইটের এই কন্টেন্টে কোনো ব্রেড কাম নাই, এটা একটা টেকনিক্যাল বাগ অথবা এরর। প্রত্যেকটা কন্টেন্ট পেজে ব্রেড কাম ইউজ করতে হবে, প্রত্যেকটা কন্টেন্ট পেজে অথবা প্রোডাক্ট পেজে ব্রেড কাম ইউজ করতে হবে। ব্রেড কাম কি, খুব সহজ ভাষায় যদি বুঝাই আরো, কন্টেন্ট পেজে যাই, দেখেন এই যে একটা মেনু ইউজ করা হয়েছে, এটাকে বলে ব্রেড কাম। এখন এই ব্রেড কামটা কন্টেন্ট পেজে থাকতে হবে, যেটা পরে আলোচনা করব। কিন্তু আমরা যখন এটা গুগলে র‍্যাঙ্ক করব, তখন এই র‍্যাঙ্কিংটা যেন এরকম হয় যে ওকে website.com/tips/ এই কন্টেন্ট পেজ, এখানে যদি দেখেন বুঝতে পারবেন। যেমন এই জায়গাটা দেখেন ব্রেড কাম কিভাবে ইউজ হচ্ছে, এই যে একটা হালকা অ্যারো বাটন আছে, এটা URL স্ট্রাকচার। সো এই যে URL স্ট্রাকচার, এখন অধিকাংশ রেজাল্টগুলোই আপনার এই ব্রেড কামের মধ্যে ফেলতে হবে। সো URL একদম ডিরেক্ট URL হওয়া যাবে না, মানে স্ল্যাশ আকারে আসা যাবে না। যেমন এখানে দেখেন কোনো স্ল্যাশ নাই, বাট আমাদের URL গুলো কি স্ল্যাশ না, দেখবেন স্ল্যাশ, কিন্তু ওয়েব পেজের মধ্যে স্ল্যাশ আকারে আসা যাবে না। তো আমাদের URL এর জন্য ব্ল্যাঙ্ক ইয়াতে চলে আসে, ব্রেড কামের মধ্যে চলে আসে। যেহেতু সবাই ওয়ার্ডপ্রেস ব্লগ নিয়ে কাজ করে, তো ডিফল্ট ভাবে মোটামুটি সব ওয়েবসাইটে কন্টেন্ট পেজ গুলোই ব্রেড কামের আন্ডারে চলে আসে। এবং ব্রেড কাম থেকে সুবিধাটা কি দেখেন, ধরেন এই যে nbcnews.com/better/lifestyle/আমার কনফিউজিং এবং শেষের URLটা অনেক বড় হয়ে যায়, বাট এটাকে একটু সেগমেন্ট করে দিচ্ছি। ওকে, এটা বেটার ক্যাটাগরির মধ্যে, লাইফস্টাইল সাব ক্যাটাগরির মধ্যে বেস্ট প্রোডাক্ট অয়েলি স্কিন একটা কন্টেন্ট, তো এরকম ভাবে সাজানো হচ্ছে। So এখন Google has stated that the first 3 to 5 words in URL are given more weight. Always use dash যদি কখনো এই যে ওয়ার্ড গুলোর মধ্যে কোনো ক্রিয়া ইউজ করতে হয়, সবসময় ড্যাশ ইউজ করবেন, কোনো ক্যারেক্টার না। যে জিনিসগুলো কখনোই করবেন না, ডোন্ট কিপ নাম্বারস অর স্পেশাল ক্যারেক্টার অর আননেসেসারি ওয়ার্ড। আমরা একটু আগে দেখে আসলাম যে আমার এই URL এর মধ্যে নাম্বার ছিল, আননেসেসারি অনেক ওয়ার্ড ছিল। জাস্ট সবসময় এই যে হাইফেন বা ড্যাশ, বাট কখনো নাম্বার ব্যবহার করতে বলে নেই। জাস্ট পার্মালিংকে এখানে জাস্ট যেটা কিওয়ার্ড
হাউ টু গেট রিড অফ দ্য অয়েলি স্কিন, ওখানেও এই একই জিনিস আছে। যেগুলো আমরা কখনো ইউজ করবো না সেটা ভালোভাবে মাথায় রাখতে হবে। যেমন এখানে অ্যাভয়েড করতে বলা হয়েছে, ধরেন এইটা টি স্ল্যাশ, অনেক কন্টেন্ট দেখবেন যে পেজের নাম্বার চলে আসে বাট এটা কন্টেন্ট পেজ, এরকম ইউআরএল চলে আসে। অনেকে এরকম রং স্ট্রাকচার, ধরেন বেস্ট স্লো কুকার রিভিউ, এটা একটা রং স্ট্রাকচার, বাট এই যে বেস্ট তারপর ড্যাশ তারপর স্লো তারপর ড্যাশ তারপর কুকার ড্যাশ রিভিউ, প্রত্যেকটা ওয়ার্ডের পরে ড্যাশ রাখতে হবে। এটা হলো গুড প্র্যাকটিস। বেস্ট প্র্যাকটিসটা কি? বেস্ট প্র্যাকটিস যাতে এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে রং স্ট্রাকচার, এটাকেই বেস্ট প্র্যাকটিস হিসেবে এখানে লেখা হচ্ছে। ক্যান ডু ইট গেটস লঙ্গার, এই যে এই টার্মটা নিয়ে কথা বলছিলাম। যদি প্রয়োজন পড়ে যে আমাদের ইউআরএলটা অনেক বড়, আমরা ডিফারেন্ট ফোল্ডার লেভেল আমাদের ইউআরএল এ ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্রেডটাম ইউজ করতে হবে। ইউজ ব্রেডটাম এটা এই প্লাগইন দিয়ে আমরা দিতে পারবো, যে প্লাগইন আমরা শিখতেছিলাম ইউজ প্লাগইন, যেটা এটা নিয়ে আমরা পার্টের কথা বলবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে প্লাগইনটায় হেডিং ট্যাগ, ইন্টারনাল লিংকিং, এখান থেকে হেডিং ট্যাগ, এরপর এইসন ট্যাগ, এটা একটু মাথায় রাখবেন। প্রত্যেকটা পেজের মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা এইসন ট্যাগ থাকতেই হবে, প্রতিটা পেজে মিনিমাম এবং ম্যাক্সিমাম, তার মানে একটাই। এই একটা কোনটা হবে? এখন বর্তমানের ওয়ার্ডপ্রেস ব্লগের স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটা টাইটেল ডিফল্ট ভাবে এইসন ট্যাগ হয়ে যায়। আপনি যদি চান এটাকে চেঞ্জ করতে পারেন, বাট এটা ভালো, এটা করার দরকার পড়বে না। প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস থিমে প্রত্যেকটা পেজের জন্য যে টাইটেল থাকে সেই টাইটেলটা ডিফল্ট ভাবে এইসন হয়ে যায়। তো আপনার কাজ এখানে একটু কমে যাচ্ছে, এইসন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। অনেক থিমেই নাই, বাট এইটা আপনাকে আগেই রিসার্চ ঠিকভাবে দেখানো হচ্ছে কিনা আমরা কিন্তু চেক করি। যেমন এটা আমি কোনো এইসন দেইনি, তাহলে এটা ক্রস চেক করে দেখি। আমরা এখান থেকে চলে গেলাম ইন্সপেক্টে, এবং এটা আমার এই যে দেখেন এইসন ট্যাগের মধ্যে এই যে টোটাল আর্টিকেলটা টাইটেল রয়েছে, এর মধ্যে কিওয়ার্ড আছে এবং গুগল এটা পড়তে পছন্দ করে, কারণ সে এইসন ট্যাগটাকে অনেক বেশি প্রাধান্য দেয় অন্যান্য ট্যাগের। তো এইভাবে বলা হচ্ছে এইসন ট্যাগ অর্থাৎ মেইন টাইটেল, যেটা স্যাম্পল বলা হচ্ছে এখানে। দ্য এইসন ট্যাগ is your heading tag. Make sure that your page title is in. তো আমার পেজের টাইটেলটা যেন এইসন ট্যাগের মধ্যে থাকে, এটা কনফার্ম আপনি করবেন। Only one এইসন in single page. সাব হেডিংস, সাব হেডিংস কোনগুলো? আমরা নরমালি যখন কোনো কন্টেন্টে যাচ্ছি, আমরা এই যে দেখেন সাব হেডিংস পাচ্ছি, এই যে সাব হেডিংস পাচ্ছি। সাব হেডিংস গুলো আর এইসনের মধ্যে যাবে না। সাব হেডিংস গুলো নরমালি হেডিং ট্যাগ, এইচটিএমএল এ হেডিং ট্যাগ হচ্ছে 6টা, মানে H1 H2 এরকম ডট 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 H6 পর্যন্ত হয়। এইসন তো ফিক্সড টাইটেলের জন্য। আমার পেজের মধ্যে যেন কম্বিনেশন থাকে, যে কখনো H2 দিলাম, কখনো H3 দিলাম, কখনো H5 দিলাম, ওকে, এটার জন্য একটা কম্বিনেশন থাকে। আর যে H4 H5 6 এগুলো ইউজ করতেই হবে ব্যাপারটা এরকম না। H2 H3 থাকলেই চলবে। তো আমরা যদি এই কন্টেন্টটা ফলো করি, এই কন্টেন্টে আমার এটা হচ্ছে টাইটেল, যেটা H1, এবং নিচে যদি আসি এটা হচ্ছে আমার H2, এটাও H2, কারণ এটা হলো ডিফারেন্ট পয়েন্ট। এখন এটার আন্ডারে যদি কোনো পয়েন্ট আসে তখন সেটা H3 মধ্যে চলে যাবে অথবা এটার মধ্যে পড়বে। আমরা এটা নিয়ে ফার্দার ডিটেইল কথা বলবো যখন আমরা প্র্যাকটিক্যাল সেশনে চলে যাব তখন। সো ক্লিয়ার। হেডিং ট্যাগ এই জন্য দিব, হেডিং ট্যাগ অ্যাকচুয়ালি র‍্যাঙ্কিং এ একটা বড় ইমপ্যাক্ট রাখে। হেডিং ট্যাগের মধ্যে কিওয়ার্ড থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে মেইন কিওয়ার্ড থাকবে কিনা? নো, নেভার। আমার মেইন কিওয়ার্ড কি? আমি বললাম যে ওকে, মেইন কিওয়ার্ড গেট রিড অফ অয়েলি স্কিন, এটা মেইন কিওয়ার্ড। কিন্তু এই কিওয়ার্ড আমি অলরেডি টাইটেলে প্লেস করছি, এই কিওয়ার্ড অলরেডি ইউআরএল এ দিয়ে দিয়েছি, দেন মেটা ডেসক্রিপশনে প্লেস করছি। এই কিওয়ার্ডটা সাব হেডিং এ আর দেওয়ার কোনো দরকারই নেই। এইটা রিলেভেন্ট কোনো কিওয়ার্ড, এলএসআই ভার্সন কিওয়ার্ড নিয়ে আসে, এটার রিলেভেন্ট কিওয়ার্ড অলরেডি আমরা বলে ফেলছি যে স্টপ, অথবা আমরা ডিরেক্টলি রিসার্চ করতে পারি গুগল থেকে। এখান থেকে আমরা একটা কিওয়ার্ড নিতে পারি এইসন ট্যাগের জন্য। এইসনের মধ্যে যদি মাল্টিপল সাব ক্যাটাগরি থাকে তাহলে আমরা H3 ইউজ করবো, আবার আগের মতো H2। এটা পেজের মধ্যে যেন এটা একটা কম্বিনেশন থাকে, এবার সবগুলো যে তা না, H2 H3 পর্যন্ত ওকে, H4 পর্যন্ত ওকে, এরপরে যাওয়ার দরকার পড়বে না। কিন্তু আর্টিকেল সাবহেডিং এবং H2 H6, তো প্রত্যেকটা হেডিং যখন দিবেন সেই হেডিং গুলো যেন অবশ্যই এইসন, এর মধ্যে সবসময় কিওয়ার্ড থাকতে হবে, ব্যাপারটা এরকমও নয়। এটা একটু মাথায় লেখার প্রেজেন্টেশনটা, অর্গানাইজেশনটা যেন সুন্দর হয় এবং সাইটে যেন খুব ভালোভাবে ফিট করে, সেটা একটু মাথায় রাখতে হবে। সবসময় যেখানে কিওয়ার্ড দিবেন এরকমও না, এটাকে কিন্তু র্যান্ডম রাখতে হবে, ঘুরে ফিরে দিতে হবে। এই যে প্রসেস, সেটা হচ্ছে সাবহেডিং, সেটা গুগল পছন্দ করে, র্যাঙ্কিং এ খুব হেল্প করবে।
সেটাও শেষ। দেন হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ভিডিওগুলো ছোট ছোট, এটা হচ্ছে এটা একটা পজিটিভ বেনিফিট। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং মানে ধরেন আমার সাথে আপনাদের একটা সম্পর্ক, কারণ আমরা একই গ্রুপে আছি। তো এখানে ওইভাবে যদি আমি আর আপনি ডিফারেন্ট, যদি আপনার একটা ওয়েবসাইট থেকে আমার একটা ওয়েবসাইট থেকে ডিফারেন্ট, তাহলে সেটা আউটবাউন্ড লিঙ্ক হবে বা ইনবাউন্ড লিঙ্ক হবে যদি হতে পারে। কিন্তু ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে আমার যে এক্সিস্টিং ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটের একই রিলেভেন্ট একটা পেজের সাথে আরেকটা পেজের কানেকশন। ধরেন আমি যদি বলি এই পেজগুলো সব পেজের সাথে কানেক্টেড, আমি যদি অন্য কোনো কন্টেন্টে চাই এটা আসবে, আবার এই কন্টেন্টে আসবে এগুলো আসবে, এটা কানেক্টেড। এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা ধরেন আপনার কোথাও ওয়াইল স্ক্রিনে আর একটা আর্টিকেল চলে আসে অথবা একটা প্রোডাক্ট চলে আসে, আপনি কি করবেন ওই আর্টিকেলের সাথে এই আর্টিকেলটাকে কানেক্ট করা দিলেন, কানেক্ট করে দিলে কাজ শেষ। যেমন দেখেন এখানে যাই, এই যে একটা আলাদা কন্টেন্টকে কানেক্ট করে, যদিও এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট, এই যে লোডিং পেপারস অ্যামাজন অ্যাফিলিয়েটের লিংক দিচ্ছে এইভাবে, হানি এটাও অ্যামাজন অ্যাফিলিয়েটের লিংক দিচ্ছে, এটা থার্ড পার্টি লিংক প্রমোট করতেছে, হয়তো ব্যাকলিংক সেল করতেছে অথবা কমিউনিটি ম্যানেজ করার জন্য ইউজ করতেছে। এগুলো কিন্তু ইন্টারনাল লিংক না, এগুলো আউটবাউন্ড লিংক, মানে লিংক গুলো বাইরে চলে যাচ্ছে। এখন ইন্টারনাল লিঙ্কিং এর অনেকগুলো প্যাটার্ন হতে পারে। ধরেন আমার এই জজবা ওয়েল আর একটা কন্টেন্ট আছে, ওই কন্টেন্টের সাথে এই কন্টেন্টের কানেকশন সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্টটা পাবলিশ হতে হবে। এই যে দেখেন জজবা ওয়েল, এটা অ্যামাজনের লিঙ্ক প্রমোট করতেছে, আমরা দেখতেই পাচ্ছি। দেন কার্গার স্টাডি, এটা অন্য একটা আর্টিকেল, রিসার্চ বুক অথবা রিসার্চ ইয়াকে, তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এবং যেটাকে অ্যাঙ্কর টেক্সটের থ্রুতে কন্টেক্সচুয়াল লিঙ্ক করানো, সেই প্রসেসটা হলো ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং এটা একটা ফরম্যাট হতে পারে, সবসময় যে কিওয়ার্ড দিতে হবে এরকম না। আর কখনো কখনো দেখবেন ঠিক নিচে একটা সেগমেন্ট থাকে, রিড মোর অথবা আর্টিকেলের মাঝে মাঝে রিড মোর, টোটাল আর্টিকেল লিঙ্ক দিয়ে দিচ্ছে, টাইটেল দিচ্ছে এবং ওইটাকে লিঙ্ক আপ করা দিচ্ছে, এইভাবে হতে পারে। এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারনাল লিঙ্কিং এর মধ্যে পড়বে। লিঙ্ক টু 5 ওল্ডার পোস্ট কোয়ারি পাবলিশ। আপনি যখন কোনো নতুন আর্টিকেল পাবলিশ করতে যাবেন, রিলেভেন্ট হলে ব্যাপারটা এরকম না যে কিওয়ার্ড ক্যানালাইজেশন হয়ে যাবে। রিলেভেন্ট অনেক ভাবে মিন করা যায়। রিলেভেন্ট যদি হয় তাহলে ইন্টারনাল লিঙ্কিং করবেন 3 থেকে 5টা কন্টেন্টের সাথে। আপনি নতুন কন্টেন্টটা যেমন খুব দ্রুত ইন্ডেক্স হওয়ার একটা চান্স থাকবে, এট দ্য সেম টাইম পুরাতন কন্টেন্টগুলো একটা বুস্টিং পাবে, অথবা নতুন কন্টেন্ট একটু স্টার্টিং একদম নিউবি নতুন পেজ, সেও কিছুটা লেভারেজ পাবে ইন্টারনাল লিঙ্কিং করার কারণে। তো 3টা অফিস থেকে 5টা বেস্ট অপশন। দেন আমি যখন লিঙ্কিংটা করাবো, লিঙ্কিং এর মধ্যে একটা ভেরিয়েশন থাকে, কখনো একটা নতুন কন্টেন্টে 3টা থেকে 5টা যে লিঙ্কিং, এই ইন্টারনাল হোক আর এক্সটার্নাল হোক, এন্টারিং হইতে হবে। আর ডু ফলো 70% রাখলে এন্ড কিওয়ার্ড ফোকাস যদি লিংক করেন তাহলে জিনিসটা ভালো হয়। ওরা সেটাই মিন করতেছে। কনটেক্সটের সাথে লিংকিং করাবো, কখনো জেনারিক কিওয়ার্ডের সাথে লিংকিং করাবো, কখনো ডাইরেক্ট লিংকের সাথে লিংকিং করাবো। সবসময় যে আমি অ্যাঙ্কর টেক্সট করাবো এরকম না। এখানে বলে দিচ্ছি যে অ্যাঙ্কর টেক্সট 70%, কিন্তু অ্যাঙ্কর টেক্সট গুলো এই যে কন্টেন্টের মধ্যে লিংক করানো, একটা টেক্সটকে লিংক করে দিচ্ছে, এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট লিংক। জেনারিক কল টু অ্যাকশন কোনগুলো, ধরুন অনেকেই দেখবেন যে শেষে আবার দিচ্ছে রিড মোর অথবা ক্লিক হেয়ার, এগুলো ইন্টারনাল লিংক। আমারই পেজ অন্য পেজকে প্রমোট করতেছে, বাট কিওয়ার্ডটা চাই ডিরেক্ট লিংক। কখনো দেখবেন যে ডিরেক্ট ইউআরএল থাকে আর্টিকেলের মধ্যে, সেটাকে লিংকিং করা। এই যে প্রসেস, এটা হচ্ছে ইন্টারনাল লিংক। আচ্ছা, তো কেমন বুঝলেন? এটা দিয়ে কি ক্লাস করা যাবে? বুঝতেছেন নাকি অসুবিধা হচ্ছে বুঝতে? সবাই যদি একটু জানাইতেন। হ্যালো, বুঝতেছি, সমস্যা নেই, করা যাবে। না না, টাইপ কাটার শব্দ হচ্ছে তো পিছন দিয়ে, আসলে কি বলবো, এখানে তো কিছু করার নাই। বাট ভিডিও আমি আপনাদের শিওর দিয়ে দিব, এটাই। আর ইন রিটার্ন আপনারা কিন্তু মাস্ট বি এসইও ক্লার্কে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, বিকজ আমি এখানে 1 টাকাও পাচ্ছি না। যা পাবেন বা যা রিভিউ যাবে সব আপনাদের কাছেই। আর আজ হোক কাল হোক আপনারা তো খুলবেন যদি মার্কেট প্লেসে সিরিয়াসলি কাজ করার ইচ্ছা থাকে। তো এসইও ক্লার্কের অ্যাকাউন্টটা আজকের মধ্যেই 2টা সার্ভিস করে ফেলার ট্রাই করবেন। একদিনে তো 2টা সার্ভিস খোলা যায় না, বা খোলাটা ঠিক না। তো একদিনে একটা সার্ভিস খুলবেন, আরেকদিনে আরেকটা খুলবেন। এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। শনিবারের মধ্যে, আমার শনিবার বিকালের মধ্যে। ওকে ভাই, ঠিক আছে। আজকে হ্যাঁ, আজকে আমাকে জব দিয়ে দেবো ভাই। আর কত মনে করেন ছাড়ি খাবো বলেন? শনিবারে যদি না হয় তাহলে রবিবারে আমার হচ্ছে পেমেন্ট তুলতে দিবে না। তো তখন কি ইন্ডিভিজুয়ালি আমারই লস হচ্ছে। আচ্ছা, আমার লস মানে আপনাদেরও এক হিসেবে লস। তো আর আরেকটা কথা, কালকে হচ্ছে শুক্রবার, তাই না? হ্যালো,
হ্যালো। জি ভাই কালকে শুক্রবার। জি ভাই, সো কালকে সারাদিন আমি পিসি আপনাদের হাতে দিয়ে রাখবো। 3টা ব্যাচই বলছি, জিনিসটা হচ্ছে কালকে সারাদিন আপনাদের হাতে পিসি দিয়ে রাখবো। আপনারা এইখান থেকে লগ ইন করলেন, ঠিক আছে? লগ ইন করার পরে এনিডেক্স দিয়ে যেটা ইচ্ছা সেটা ভালো মতো চালাইলেন, বাট ফোকাস থাকবে ম্যাক্সিমাম ক্যানভার উপরে। আপনি ক্যানভা দিয়ে অনেকগুলো ডিজাইন বা গিগ বা এগুলো তৈরির জন্য ইয়াগুলো রাইখা দিলেন। ধরেন ক্যানভাতে অ্যাক্সেস আছে, ক্যানভা দিয়ে লগ ইন করলে আপনার ধরেন একটা গিগের ভিডিও দরকার বা একটা দরকার, যার যেটা দরকার সে সেটা বানায়া এক্সপোর্ট করে আমার এখানে মেইল ওপেন থাকবে, জাস্ট মেইল করে নিজের কাছে মেইলে প্রিমিয়াম ডকুমেন্ট গুলো নিয়ে দিল। সো আমি আসলে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য আপনাদের তো আমি আসলে এইটাতে কোনো ছাড় দিব না, আপনাদের সর্বোচ্চ আসলে সুবিধা দেওয়ার জন্যই আমি এটা করার চেষ্টা করবো এই আর কি। আপনারাও, আমি এটা হচ্ছে যে কালকে সকাল 8টার সময় থেকে নক দিবেন। 8টার সময় থেকে নক দিলে এনডিএস কে নাম্বারটা আমি দিয়ে দিব। 8টা বা 9টা বলতে পারেন, শুক্রবার তো 9টার সময় ঘুম থেকে উঠবো, তো 9টার থেকে মাগরিবের আগ পর্যন্ত সারাদিনই হচ্ছে আমি এইটা খোলা রাখবো আর মেইল খোলা রাখবো। যে যার মতো কাজ করে নিয়ে নিল, প্লাস হচ্ছে এগুলা দেখার ইচ্ছা হইলে এখানে ক্লিক টিক করে বা মানে যা যা করার করলো এই আর কি। সো এটাই ক্লাস হবে না, বাট আমি আপনাদের পিসিটা দিয়ে রাখবো আপনাদের কাছে, আপনার ইচ্ছা মতো জাস্ট লগ ইন করে যেখানে ইচ্ছে সেখানে কাজ করবেন, দ্যাটস ইট, এই আর কি। আচ্ছা, তো আর ভিডিওগুলো আজকে হচ্ছে জিয়া ভাইয়ের কাছে আমি দিয়ে দিব একটা জিপের লিংক আকারে। যাদের যাদের অন পেজ এসইও সম্পূর্ণ কোর্সটা দরকার, মানে ফুল এসইও কোর্সটাই দিয়ে দিব, বুঝছেন? আমি তো কোর্সে অ্যাড হইছি বিজু স্যার ওনার কোর্সে, তো ওনার এই পর্যন্ত আসছে। সো বাকিটাও আসুক, বাকিটুকু আসলে আমি বাকিটুকু দিয়ে দিব। আমি আগে যেটা বলছি, আমি আপনাদের কাছে কোনো কিছু ভাই লুকাই নেই, আমি একদমই স্ট্রেট একদম যেটা সেটাই বলছি। ওকে, দেখি। আর একটা শর্ত থাকবে, আপনারা আমাকে ওয়াদা দিবেন। দেখেন, একটা মানুষ এখানে ইনকাম করার জন্য এই জিনিসগুলো ছাড়ছে, আপনারা এগুলা কাউকে শুধু শুধু দিবেন না। আপনারা কি এটা রাখবেন কথাটা? হ্যালো, জি ভাই রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর বাকিরা আপনারা কাউকে হ্যাঁ, কারণ অবশ্যই একজন মানুষের অনেক দিনের এক্সপিরিয়েন্সই কিন্তু এগুলো তৈরি হচ্ছে। তো আমরা আসলে এটা একজন কিনা বাকিরা সবাই যদি নিলাম আবার বিলাইও দিলাম মার্কেটে, তাহলে একজন মানুষের সেই লস হবে। আর এটা আমারও ইন্ডিভিজুয়ালি এক হিসেবে তাহলে এটা ক্ষতি হবে, আমাকে অ্যাক্সেস থেকে ব্লক করে দিবে। তো আমার যেই আমিও তো পেমেন্ট করে কিনছি, তো এটাও তখন আমার জন্য আসলে লস হয়ে যাবে। আমরা জাস্ট আর 2টা টপিক দেখবো, দেন ক্লাসটা অফ করে দিব। আর আপনাদের অন পেজ এসইও 9 পর্যন্ত আপনাদের ভিডিওগুলো জিয়া ভাই আপনাদের দিয়ে দিবেন। বাকিগুলা আপনাদের এই এসইও ক্লার্কের ভিডিওগুলো জমা দিবেন, এই 2টা গিগ বা সার্ভিস রিভিউ, তার বিনিময়ে হচ্ছে আমি অন পেজ এসইও সম্পূর্ণটা দিয়ে দিব। সো দ্যাট ওয়াজ দ্য টার্ম। আচ্ছা, আমরা দেখি ইমেজ অপটিমাইজেশনে যাব। এরপর চলে আসি ইমেজ। আপনারা খুব ভালো করে জানেন যে গুগলের সার্চ রেজাল্ট পেজ, সেখানে ইমেজ যে সেগমেন্টটা আছে, যাই এখানে ইমেজের সেগমেন্টটা, এটার কিন্তু এসইও করতে হবে আপনাকে। আপনার কিওয়ার্ড দিয়ে যদি পেজ র‍্যাঙ্ক না করে যদি আপনার ইমেজটা র‍্যাঙ্ক করে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ট্রাফিক পাওয়া স্টার্ট করবেন। তো এই যে ইমেজ, এখন এই ইমেজটা আগে কেন আসলো, এই ইমেজটা কেন পরে আসলো, এটাও তো একটা র‍্যাঙ্কিং এর মধ্যেই পড়তেছে। এই জন্য বলতেছি আমরা এটাকে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ কিভাবে, প্রত্যেকটা আর্টিকেলে যখন ইমেজ প্লেস করব, সেই ইমেজগুলোর মধ্যে যেন অল্টারনেটিভ টেক্সট অ্যাড করা থাকে। কিভাবে দেখেন, এটা কিভাবে দেয় এটা আমরা পরে দেখবো, আপাতত আমি এটাতে যাচ্ছি না। প্রথমে ইমেজ আছে, আমরা যদি একটু রাইট ক্লিক করে এক্সট্রাক্ট এলিমেন্টে যাই, দেখেন এটা একটা টেক্সটের মধ্যে আছে। টোটাল ইমেজটা এখানে ইমেজের মধ্যে টাইটেল দেওয়া আছে। এছাড়া যদি আমরা এটাও দেখি স্ট্যাক এলিমেন্ট, এই ইমেজের মধ্যে দেখেন এই যে একটা অল টেক্সট আছে, এই যে অল টেক্সট দেখতে পাই, এই যে অল টেক্সট, এটা হলো অল্টারনেটিভ টেক্সট। এই যে রোস্টেড, এটা সেম হয়ে গেছে, এটা সেম হবে না, এটা ডিফারেন্ট হবে। আর এই প্রত্যেকটা এর মধ্যে ড্যাশ হয়ে গেছে, এটা ড্যাশ হবে ব্ল্যাঙ্ক
নর্মালি রো চিকেন অথবা চিক পাস ইন এয়ার ফ্রায়ার কোনো ক্র্যাশ হবে না। ভুল করছে এটা। তো এই ক্ষেত্রে আমরা যখন ইমেজ দিব, আপলোড করব, যে কোনো টাইপের ইমেজ আপলোড করব, তখন অবশ্যই ইমেজের মধ্যে অল ট্যাগ দিতে হবে, দেন টাইটেল দিতে হবে। আমরা একটা ইমেজে যদি যাই, পিকচার ইমেজ, এই ইমেজটা যদি দেখেন না কেন, এই দেখেন ইমেজে আপলোড করার পরই দেখেন এই যে অল ট্যাগ, এই অল ট্যাগ দিয়ে অ্যাকচুয়ালি গুগল করতে পারে আপনার ইমেজটা কি টাইপের, এটা দিয়ে পড়ে। আপনি যদি এটা ব্ল্যাঙ্ক রাখেন, ধরেন ব্ল্যাঙ্ক রাখলেন না, বাট কোনো ওয়ার্ড ইউজ করছেন না, সেটা কিওয়ার্ড না, তাহলে গুগল কিভাবে বুঝাবেন এটা কি টাইপের ইমেজ? যতটা রিলেভেন্সি মেইনটেইন করা যায়। আর এখানে যে সবসময় কিওয়ার্ড দিতে হবে এরকম না, এখানে মেইন কিওয়ার্ড দিতে পারেন, এখানে এলএসআই দিতে পারেন। কারণ আপনি ধরেন 4টা-5টা ইমেজ আপলোড করবেন একটা কন্টেন্টের জন্য, মেইন কিওয়ার্ড তো এতগুলো ইমেজের মধ্যে দেওয়া যাবে না, এটা তো মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা তারপর টাইটেল দিতে হবে। আমরা যখন কোনো ইমেজ আপলোড করব, এটা টাইটেল, এই যে টাইটেলটা ডিফল্ট ভাবে ইমেজের যে রিনেম সেটাই ওটি আপলোড হয়ে যায়। আমরা ইমেজে ক্যাপশন দিতে পারি, অর্থাৎ ইমেজের নিচে যেটা থাকে ডেসক্রিপশন দিতে পারি। ওকে, মোর দ্যান এনাফ। আর যখন ইমেজটা আপলোড করব, সেই আপলোডের ফাইলটাও আমরা একটু কাজ করব, কারণ ফাইলটাকে একটু রিনেম করে নিতে হবে। ইউজ ড্যাশ, যেখানে কিওয়ার্ড ফোকাস নাম থাকবে ড্যাশ ইউজ করে। তো অল্টারনেটিভ মানে অল ট্যাগ, টাইটেল, ক্যাপশন, ইমেজ ফাইল রিনেম, কিছু ফ্রি ইমেজ সোর্স অথবা নরমাল ইমেজ সোর্সে দেওয়া আছে। সো এই যে স্টেপগুলো, এগুলো সবগুলো স্টেপই হচ্ছে অন পেজের ডিরেক্ট। আর লাস্ট ওয়ান সেটা হচ্ছে আদার মাল্টিমিডিয়া। যদি আমরা কখনো এরকম হয়েছে যে ওকে আমরা ভিডিও অ্যাড করতে চাই, আমরা পিডিএফ অ্যাড করতে চাই, তাহলে আপনি ডিরেক্টলি ওয়েবসাইটে যদি হোস্টিং ভালো হয়, সার্ভার ভালো হয়, তাহলে ভিডিও আপলোড করতে পারেন এবং সেটা অপটিমাইজ হয়েছে। আর যদি থার্ড পার্টি থাকে তাহলে সেক্ষেত্রে লিঙ্ক এমবেড করে দিতে পারেন। পিডিএফ একটু সেম বলবো। ওকে, আর দুইটা বাকি আছে, দেন ক্লাস আজকের মতো শেষ। কন্টেন্ট আর ইউজড কন্টেন্ট পর্যন্ত এটাই লাস্ট। কন্টেন্টের মধ্যে এখানে আবার অন পেজ থাকি, অর্থাৎ কিওয়ার্ড দিয়ে যেভাবে অপটিমাইজ করা হচ্ছে কন্টেন্টটাকে, আমরা যখন অন পেজ করব তখন এটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাড মডিফায়ার টু ইওর টাইটেল, যদি পসিবল হয় মডিফায়ার ইউজ করতে হবে টাইটেলে, এটা সিটির রেট বাড়াবে। তো টাইটেলটা যেমন দেখেন, আমরা কথা বলতেছিলাম এখানে এই আর্টিকেলটারছে, এই আর্টিকেল যেমন 10 হোম রেমেডিজ, এই যে 10 প্রথমেই এটা সিটিটা বাড়াবে। আবার প্রেজেন্টেশনটা দেখেন, আর এটার প্রেজেন্টেশন দেখেন, প্রত্যেকটা লেখার প্রথম অক্ষরগুলো ছোট, এটা মোটেই স্ট্যান্ডার্ড, বড়। ওকে, এটা ভ্যারি কিন্তু করতেছে। প্রত্যেকটা আর্টিকেল দেখেন যে কি ওয়েজ এটা একটা মডিফায়ার হতে পারে, হাউ টু ইটসেলফ মডিফায়ার হতে পারে, যেটা অ্যাকচুয়ালি মানুষকে অনেক বেশি ইনক্রিজ করতে আপনার কন্টেন্টে যাওয়ার জন্য এই টাইপের মডিফায়ার গুলো ইউজ করা উচিত যদি দরকার পড়ে। যেমন আমি বললাম যে 2020 কোন একটা আর্টিকেল শেষ হলো যে বেস্ট টপ 10 কফি মেকার রিভিউজ 2020, এই যে 2020 এটা মানুষকে ইউজ করতেছে। ওকে, 2020 সালের কন্টেন্ট, আপডেটেড কন্টেন্ট, সো আমি এটার মধ্যে ঢুকলাম। তারপর বেস্ট গাইড, চেকলিস্ট, ফাস্ট রিভিউ, এগুলো লং টেল ভার্সনে যেমন ইম্পর্টেন্স দেয়, আবার এট দ্য সেম টাইম সিটিআর রেশিওটা বাড়াবে। পরবর্তী সেগমেন্ট যদি কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ডস, তো আমরা আগে বলছি পরেও বলি, আবার বলি যে আমি যে কিওয়ার্ডটা রিসার্চ করছি সেই কিওয়ার্ডটা যেন আমার আর্টিকেলের প্রথম প্যারাগ্রাফের মধ্যে অথবা সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে থাকে। এখন আমার যে মেইন কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা এখানে কিভাবে নিয়ে আসা যায় সেটা আপনার কল অথবা আপনার রাইটারের কল। আপনি জাস্ট বলবেন আমার এখানে লাগবে, যদি এখানে না পারে তাহলে এখানে নিয়ে আসবেন। তো মেইন কিওয়ার্ডটা যত উপরে নিয়ে আসা যায় এবং যত শুরুতে নিয়ে আসা যায় তত ইম্পর্টেন্ট। Outbound links to related page help Google figure out your page's topic. Then it also shows Google that your page is a hub of quality info. Make sure to link out to authority site. Outbound link হচ্ছে আমি অন্য কাউকে ব্যাকলিংক দিচ্ছি, অর্থাৎ আমার সাইট থেকে লিংক বের হয়ে যাচ্ছে। এটাকে ইন্টারনাল লিঙ্কিং বলা যেতে পারে, কারণ অ্যাক্টিভ সারফেসে এই একটা কন্টেন্ট আছে, এটা একটা কন্টেন্ট আছে, সেটা কোন কন্টেন্ট, তার মানে এই আর্টিকেলের সাথে এই আর্টিকেলটা কানেক্টেড, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। আর আউটবাউন্ড লিঙ্ক কোনটা, আমি যদি এখানে এখন ক্লিক করি, আমি আছি helpline.com ওয়েবসাইটে, যদি এখানে ক্লিক করি দেখেন এটা রিডিরেক্ট করে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এই যে প্রসেস, এটাকে বলা হয় আউটবাউন্ড লিঙ্ক। এখন আউটবাউন্ড লিঙ্ক কয়টা থাকবে অথবা কি টাইপের ওয়েবসাইট গুলো আমরা আউটবাউন্ড লিঙ্ক দিব, আমি সব পারবো কিনা, এগুলো আবার মাথায় রাখতে হবে। মেক শিওর টু লিঙ্ক out to authority site. আপনি যখন কাউকে ব্যাকলিংক দিবেন ভাবছেন, দিতে হবে, এই জন্য দিতে হবে কারণ গুগলের ডিসিশন নিতে ইজি হয়। আপনি উইকিপিডিয়াকে দিতে পারেন, আপনি হেলথ নিয়ে কাজ করেন, হেলথ লাইনকে ব্যাকলিংক দিতে পারেন। কন্টেন্টের মধ্যে কাউকে ব্যাকলিংক দেওয়া, এটা একটা এসইও প্র্যাকটিসের মধ্যে পড়ে এবং সে তো বেনিফিট পাচ্ছে, এট দ্য সেম টাইম আপনি একটু বেনিফিট পাবেন। সো আউটবাউন্ড লিঙ্ক ইউজ করতে হবে। এবং এইটা একটু বলে দিই, নট মোর দ্যান 3 OPL, 3টার বেশি যেন কোনোভাবেই আউটবাউন্ড লিঙ্ক না হয় একটা পেজ থেকে, 3টার বেশি। কারণ
এখানে একটা বললাম, ওকে একটা, এরকম আরো অনেকগুলো হয়তো জায়গায় আছে, বাট তিনটা এলএসআই কিওয়ার্ড যত ভেরিয়েশন আনতে পারি, এটা নিয়ে আমরা কিওয়ার্ডের ডিটেলস কথা বলে আসছি। আমার আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডের যত ভেরিয়েশন নিয়ে আসতে পারি, আমরা টিএফআইডিএ ফর্মুলা দেখে আসি। আমার মনে হয় না এলএসআই নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকা দরকার আছে। লং কন্টেন্ট অলওয়েজ বেটার, কোয়ান্টিটি বাট কোয়ালিটি, এটা একটু মাথায় রাখবো। লং কন্টেন্ট বেনিফিট দিবে, কিন্তু সেটার কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে লং কন্টেন্টে কি হবে? সো লং কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আমরা, কিন্তু সেটা অডিয়েন্স ইম্প্যাক্ট থাকবে সেই টাইপের কন্টেন্ট আমরা মাথায় রাখবো। কন্টেন্ট ছিল, অবশ্যই আমরা কন্টেন্ট ছিল ইউজ করবো। কন্টেন্ট ছিল বলতে ধরেন এমন হতে পারে, এখানে বললাম গাইড, এখানে কোন কোন টপিকের উপর গাইড লিখবো সেই টপিক গুলো এখানে থাকতে পারে। দেন ওই টপিক যেহেতু এগুলো সাব ক্যাটাগরি আসতে পারে, আবার ওইটার আন্ডারে মেইন ক্যাটাগরি আসতে পারে, অথবা সাবের সাবও আসতে পারে। Create silos to increase relevance. Example, you may have SEO tutorials page which link out to other individual SEO tutorials. This would be your silo page. আমরা এটাকে সাইট সিলো করে আসি, কন্টেন্ট সিলো, সিমিলার কনসেপ্ট। সো এগুলো একটু মাথায় রাখতে হবে যে যখনই আমরা কন্টেন্ট সাজাবো, একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টের রিলেশনটা ইন্টারনাল লিঙ্কিংটা যেন ভালো থাকে, এটা মাথায় রাখবো। এবং আমি যে ক্যাটাগরি সিলেক্ট করছি, ধরেন এখানে গাইড, আমি যে কন্টেন্টটা পাবলিশ করবো সেটা যেন গাইড রিলেভেন্টলি হয়, এবং এই ক্যাটাগরিতে আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। আমি যদি হাউ টু অথবা টিপস রিলেভেন্ট কন্টেন্ট লিখি যেটা হাউ টু কে ফোকাস করে, এটাও সিলোর মধ্যে করতেছে। বাট আমি ওই যে হাউ টু কন্টেন্টটা গাইডের মধ্যে ফেলবো না, অথবা রিভিউস এর মধ্যে ফেলবো না। যদিও গাইড কিছুটা ক্লোজলি, কিন্তু রিভিউস ডিরেক্ট ক্লোজলি হয় না। ওকে, সো আজকে আমাদের এই কয়টা পার্টি থাকবে। আপনারা জাস্ট নলেজ ভিত্তিতে হোক আর যেভাবে হোক এই কয়টা অন পেজ এসইও তে শিখবেন। আইটি বাড়ি বলতে পারেন 2018 ফরম্যাট, বাট এটা কিন্তু একদম 2020 এর করা জিনিস। তো দুইটা দেখলে অন পেজ এসইও তে একদম ক্লিয়ার হয়ে যাবেন। লাস্ট যখন ওই লাস্ট পর্যন্ত যারা হচ্ছে ওই একটা ডোমেন হোস্টিং কিনে যখন কাজটা করবো ওয়ার্ডপ্রেস দিয়ে, তখন কিন্তু আরো জিনিসটা ইয়া হয়ে যাবে। আর আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম থিমেরও অ্যাক্সেস আছে। তো আমরা প্রিমিয়াম থিম দিয়েও কিন্তু ইয়াটা করতে হবে, এই যে ইনকর্পোরেট এলিমেন্টস, এখানে কিন্তু আমরা প্রিমিয়াম থিম বা প্লাগইনও নিতে পারতেছি। সো কাজ করব আমরা, ভালো করে চাইলেই করতে পারবো, বাট আপনাদের হয়তো 2-4টা আর্টিকেল একটু কষ্ট করে তৈরি করে দিতে পারে। আচ্ছা, ভিডিওগুলো কি এখনই নিয়ে নেবেন না রাতে নিলেও হবে? হ্যালো, ওয়ান পেজ স্টার্ট করব। তো ওয়ান পেজ নিয়ে হ্যালো, ভিডিওগুলো কি এখনই নিয়ে নেবেন না রাতে নিলেও হবে? হ্যালো, এখনই দিয়ে দিলে ভালো হয় ভাই। তাহলে এখন আপনারা একটু কষ্ট করে সবাই সবার ইমেল অ্যাড্রেসটা একটু কষ্ট করে লিখবেন, বুঝছেন? ইমেল অ্যাড্রেসটা এখানে সবাই কষ্ট করে লিখেন। আমি জাস্ট ডাউনলোডটা করতে যতক্ষণ লাগে 2 মিনিট থেকে 4 মিনিটের মতো আমরা ওয়ান পেজ স্টার্ট করব। সব কটা ডাউনলোড হয়ে যাবে। ঝামেলা আছে দেখি, না ঝামেলা নাই। আচ্ছা, তাহলে একটু আপনারা কষ্ট করে মেইল গুলো দিয়ে দেন। আচ্ছা, বাকি মেইল ভাই বাকি লোক আর নাই তো। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যে কয়জন হচ্ছে জমা দিবে সেই কয়জনটাই হচ্ছে টিট ফর ড্যাট, বাকি জিনিসগুলো দিব একজনটা, বাকি জিনিসগুলো দিব না। ভালো লাগলে নিবেন, নাহলে নিবেন না, শেষ।
এরপর এই সন বাকিরা হয়তো অফিসে থাকে ওইভাবে। দেখি এটা তো অনেক বড় কথা না, ঠিক আছে। আচ্ছা, 6, 7, 8, 9। কন্টেন্টের মধ্যে এখানে আবার অন পেজটা কি, অর্থাৎ কিওয়ার্ড দিয়ে যেভাবে অপটিমাইজ করা। আমরা কথা বলতেছিলাম হচ্ছে অন পেজ এসইও নিয়ে। তো দেখি কুসুমাপুর ড্রাইভে জায়গা আছে? হ্যালো, আল্লাহ জানে এটা কার জিমেইল। আমি এটার মধ্যে ফোল্ডার তো আপলোড করে দিব, ঠিক আছে, বাট এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, আশা করি আপলোড হইতে বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট। দেখি এসইও যেটা বলছিলাম। ওকে, আচ্ছা, আপনারা যে কজন আছেন আপনারা কি বের করছিলেন যে কি কি র‍্যাঙ্কের কি অবস্থা, কোন কি কি আপনারা কতটুকু র‍্যাঙ্কে আছেন সেটা কি দেখছিলেন? ভাই ওটা দেখছিলাম অনেকদিন আগে, এর মধ্যে আর দেখিনি। একটু ফাইবারে দেখবেন তো কি কি র‍্যাঙ্কের অবস্থাটা কি। আর মেরুনেস আপু আপনিও দেখবেন আপনার কিকটা কি আছে কিনা ইনডেক্স করা, বা ফাইবারের লিস্টিং এর মধ্যে আপনাকে খুঁজে পাচ্ছে কিনা। মানে কি বলবো ভাই, ওয়েবসাইটের বটমে সেটিংস এ কোন জায়গায় থাকে গোল্ডের সাইটটা কি বুঝতেছি না, পারলে প্রশ্নটাই তো বুঝলাম না, প্রশ্নটা কি?